গল্প আমি যে কে তোমার, লেখাই ইয়াসমিন নাহার। থানার হাজত থানার নোংরা পরিবেশে লাল টুকটুকে বেনারসি পরা ভীষণ নিষ্পাপ দেখতে একটা মেয়ে হাঁটুর উপর মাথা রেখে বসে আছে। চোখের কোণা দিয়ে অশ্রু শুকিয়ে আছে, বোঝাই যায় বেশ কান্নাকাটি করেছে। মাথার উপরে সোনালি কাজ করা জরির পাতলা ওড়না, তার ফাঁক দিয়ে কয়েক গোছা এলোমেলো চুল বের হয়ে মেয়েটার মুখে কপালে লেপ্টে আছে। হাতে কাছে ছুরি, নাকে নতুন পরা নাকফুল। নাক ফুটানো বোধ হয় অনেক আগেই, বহুদিন পরে নাকফুল পরানোতে জায়গাটা একটু লাল ফোলা ফোলা। কপালে ইমিটেশনের টিকলি, কানেও ইমিটেশনের কানের দুল, গলায় শুধু সরু স্বর্ণের একটা চেইন। হাজত থানায় দুইজন ছিটকে চোর, একজন ইয়াবা নিয়ে ধরা পড়া নেশাখোর আর ভাসুরের সাথে জমি জমা নিয়ে মারামারি করে মাথায় কোপ দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক মহিলা রয়েছে। পুরনো থানার ভবন। হাজতের ভেতরের মেঝের রং আসলেই কি ছিল বোঝা যায় না। নানান রঙের ময়লায় কাদা গোলার মতো রং সেখানে। দেওয়ালে পানের রস, কষ, চুন, রক্তের দাগ, নানা নাকিবুকি, মা বোন নিয়ে কয়েকটা বিশ্রী গালি আর কিছু অভাগার কষ্টের ইতিহাস লেখা। বিশ্রী অন্ধকারাচ্ছন্ন হাজত থানা আর লাল টুকটুকে বেনারসি অদ্ভুত কম্বিনেশন। মেয়েটার নাম মারিয়া, নতুন বউ। স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাওয়ার সময় জায়গা হলো থানায়, কারণ ওই এক কোণে বসে থাকা ইয়াবাক্ষর সাদ্দাম, ওর সাথেই তো মারিয়ার বিয়ে হয়েছে। বিয়ের গাড়িতে মানুষ শ্বশুরবাড়ি হতে উপহার নিয়ে যায় আর সাদ্দাম নিয়ে যাচ্ছিল আবার বড় একটা চালান। বিয়ের গাড়ি, কেউ সন্দেহ করবে না। কিন্তু পুলিশের এক সোর্স থানায় খবর দেয়, এই সোর্স সাদ্দামের পুরাতন পার্টনার। টাকা পয়সার ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে গন্ডগোল হয়। সাদ্দাম তো ওকে মারধর করেই তার উপরে এক চালান মাল দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। অনেকদিন জেল খেটে বের হয়েছে, এখন পুলিশের সোর্স হিসেবে কাজ করে আর মনে জলে প্রতিশোধের আগুন। আজ একদম পারফেক্ট সময়ে সাদ্দামকে ধরিয়ে দিয়ে বহুদিন পরে পেট ভরে ভাত খেয়েছে দেশি মুরগির ঝোল আর আলু দিয়ে। তারপর ভাত ঘুম। মারিয়া অভাগিনী, 5 বছর বয়সে মা হারা হয়েছে। সৎ মায়ের সংসারে গালাগালি খেয়ে মানুষ, তবুও দাদির জন্য ইন্টার পর্যন্ত পড়তে পেরেছে। কিন্তু তারপরে এই বিয়ে। সৎ মায়ের ভাই এই সম্বন্ধ আনে, পরিবারের আর কারো সাধ্য নেই সেই সম্বন্ধকে না করার। হঠাৎ করেই মারিয়ার যেন ধ্যানভঙ্গ হয়। এই মেয়ে এখানে কেন? কি সমস্যা? থানার পরিবেশ নিমিশেই কেমন চঞ্চল হয়ে ওঠে। এক হাবিলদার হাজত থানার পাশে জিমাচ্ছিল। দুপুরে ভাত একটু বেশিই খাওয়া হয়ে গেছে, এজন্য ঘুমিয়ে দাঁড়াতে পারছিল না। হাবিলদারের চোখের ঘুম উধাও। ওসি তো সন্ধ্যার আগে থানাতেই আসে না। সে শার্ট গায়ে জোড়াতে জোড়াতে হাজির। বীর বীর করে বলতে থাকে নতুন নতুন চাকরিতে আইছে, গরমে বাঁচা যাবে না। কয়দিন থাকো, তখন একবারে পানি লাহান ঠান্ডা হয়ে যাওয়া। দুই চোরে কানাঘুষা করে, হইছেটা কি? অগর উপরে স্যার আইছে। তুই এতটা জানোস কেমনে? আইতে যাইতে জানা হয়ে গেছে। ফিট ফিট করে চাপা হাসাহাসি করে। স্যার এই মেয়ের বিয়ে হয়েছে ওই বেড়া লগে, কিন্তু বেড়া তো নেশা করে। রাত দিন হয় গাঞ্জা, না হয় বাবা খায়া পড়ে থাকে। হিরোইনের নেশাও আছে। আজ কাইল আবার প্যাথরিনও ধরছে। খায় তো খায়, আবার ব্যবসা শুরু করছে। বিয়ের গাড়িতে কইরা মাল নিয়ে যাইতেছিল, ধরা খাইছে। কিন্তু মেয়েটা কি করলো? মাইয়েরা কিছু করে নাই। একই প্রাইভেটে ছিল, স্বামীর লগে এখানে আনা হয়েছে, মাল তো পাওয়া গেছে গাড়ি থেকে। কিন্তু মেয়ে তো আর এসব খায় না, ব্যবসা করে না, তাহলে ধরে রেখেছেন কেন? মারিয়া চোখ তুলে এই স্যারকে ভালো করে দেখার চেষ্টা করে। নেমপ্লেটে লেখা আমান। লম্বা, সুদর্শন, কিন্তু চেহারা কিছুটা তামাটে হয়েছে আর অসুস্থ হলে যেমন রোগা দেখায় তেমন রোগা রোগা লাগছে। চেহারায় একটা দৃঢ়তা আছে আর চোখ দুটোর দৃষ্টি এমন যেন ভেতর পর্যন্ত পড়তে পারবে। স্যার, মায়ের আর কেউ আসে না। ফোন দিয়েও কাজ হয়নি। মুচলেকা, বল কিছু তো একটা নেওয়া লাগে। কেন? আপনি যখন মোটামুটি নিশ্চিত যে সে কোন অন্যায়ের সাথে জড়িত না, তাকে কেন বল দিতে হবে? যান, ছেড়ে দেন। কিন্তু স্যার যাইবরে কই? ওর বাপ মায়ের ফোন ধরে না। যেন বিরাট জব্দ করতে পেরেছে এমন ভাবে তাকিয়ে কথা বলে অফিসার ইনচার্জ মাসুদ হোসেন। তার কণ্ঠের মধ্যে এমন মজা করে বলার ভাব বুঝতে পেরে কটমট চোখে তাকায় এসপি আমান হাসান। ভীষণ ঠান্ডা গলায় বলে, আগে হাজত থানা থেকে বের করেন, বাকিটা আমি বুঝবো। আমানের ঝাড়ি খেয়ে ওসি মাসুদ মারিয়াকে হাজত থানা থেকে বের করে আনে।
মেয়েটার মনে হয় বোধ শক্তি কমে গেছে। কোন রিয়েকশন নাই, স্থির চোখে চুপচাপ বের হয়ে আসে। আপনার নাম কি? যথাসম্ভব কোমল গলায় জিজ্ঞাসা করে আমান। মারিয়া। আপনার বাড়িতে কেউ নেই? আছে, আব্বা আছে। তাহলে ফোন ধরে না কেন? নাকি থানা থেকে ফোনই দেয়নি? সরু চোখে মাসুদের দিকে তাকিয়ে প্রশ্ন করে আমান। না, ফোন করেছিল, কিন্তু বাবা ইচ্ছা করে ফোন ধরেনি। কারণ আমার নিজের মা বহু আগেই মারা গেছেন। সৎ মায়ের ইচ্ছাই বিয়ে। আমাকে বলেই দিয়েছেন, বিয়ে দিয়েছেন, এখন ওনাদের কোন দায় নেই। আমি যেন মরে যাই তবুও ভালো, কিন্তু ওই বাড়িতে ফিরে যাওয়ার চিন্তা না করি। নিষ্পৃহ কণ্ঠে কথাগুলো বলল মারিয়া। আমানের কষ্ট লাগলো। আহা, মেয়েটার কতই বা বয়স, বড় জোর 19 বছর। এই বয়সেই এতটা দুঃখ কষ্ট সহ্য করে কেমন আবেগ অনুভূতিহীন হয়ে গেছে। স্যার আগেই কইছিলাম মেয়েটা জেলেই ভালো আছে, নিরাপদ। এখন কই যাইব? সইন্দা লাইগা আসে। আমান মাসুদের দিকে কটমট চোখে তাকালে মাসুদ চুপ হয়ে যায়। মাসুদ কিন্তু মনে মনে হাসতে থাকে। এইসব ভালো ঘরের পোলা দিন দুনিয়া কিছুই বুঝে না, আইছে পুলিশে চাকরি করতে। এইখানে যে কত রকম প্যাচ আছে তুমি বাঁচাধন টের পাইবা। আমান মোবাইল বের করে। এখানে একটা এনজিও নারী ও শিশুদের নিয়ে কাজ করে। আমানের সাথে ভালো পরিচয় আছে। তাদের পরিচালককে ফোন দেয়। ভদ্রলোক খুব আন্তরিক মানুষ। দ্রুত ওনাদের সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠিয়ে দিচ্ছেন বলে জানান। এই আপনার মহিলা কনস্টেবলকে বাজারে পাঠান। মেয়েটার জন্য রেডিমেড একটা ড্রেস নিয়ে আসুক। আর কিছু খাবার দিতে বলেন। নিশ্চয় কিছু খায়নি। আর আপনি এবার আপনার অফিসে চলুন, খাতাপত্র রেজিস্টারগুলো দেখি। মাসুদ বুঝতে পারে আমান যে এসে পাত্তা না দিয়ে ভুলই করেছে। নতুন চাকরিতে ঢুকলেও আমান আসলে এতটা কাঁচা না। উফফ আগে থেকে জানা থাকলে সব ঠিকঠাক করে রাখত। এখন রেজিস্টারগুলো তো ঠিক নেই। আমানকে ওর রুমে চেয়ারে বসিয়ে দিয়ে সেকেন্ড অফিসারকে একদিকে টেনে আনে। কাহিনী কি? বয়সে কাঁচা কিন্তু কাম তো করছে পাকামালের মতো। আপনি কিছু জানেন না? উনি তো ডিআইজি স্যারের ভাগ্নে। যেমন মেধাবী তেমন রাগী। আমি তো শুনলাম এসপি অফিসে সবাই ওনাকে সমঝে চলে। মাসুদ এবার টোপ গেলে। এসপি স্যারকে তেমন একটা ভয় পায় না মাসুদ। স্থানীয় এক নেতার সাথে মাসুদের ভালো লিঙ্ক আছে। কিন্তু ডিআইজি স্যার ভিন্ন ধাতুর লোক। ওনাকে ভয় পায় না এমন পুলিশ এই রেঞ্জে নেই। 1 টাকাও ওনাকে দেয়া যায় না। তার উপরে কাজ ছাড়া কিছু বোঝে না। ওনার ভাগ্নে মানে খবর আছে। এই স্যার মনে হয় সমাজ সেবা করতে ভালোবাসে। আপনি মেয়েটার ভালো খাবার আর কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেখেন। এনজিও এর লোক কত দূর। স্যারের চিন্তা এইদিকে সরিয়ে আনেন। সেকেন্ড অফিসার বুদ্ধিমান। তার আইডিয়া মাসুদের মনে ধরে। মহিলা কনস্টেবল ফাতেমাকে আগেই বাজারে পাঠিয়েছিল ফোন দিয়ে 2 সেট কাপড় আনতে বলে। আরেক কনস্টেবল গিয়েছিল খাবার আনতে, আসতে দেরি হচ্ছে দেখে ফোনে কিছুক্ষণ গালাগালি করে। আমাদের ছোটবেলাটা বলা যায় একটা শৃঙ্খলার মধ্য দিয়েই কেটেছে। বাবা আর্মি অফিসার ছিলেন। বাসায়ও কঠিন নিয়ম চলেছে। মা ছিলেন ডাক্তার। ভীষণ মানবিক একজন মানুষ ছিলেন। আমান হওয়ার পরে আর কোন বাচ্চা হয়নি। তাতে তাদের খুব একটা আক্ষেপ ছিল না। আমানের মা শর্মিলি হাসানের বাচ্চা কাচ্চার অভাব ছিল না। কয়েকটা ইয়াতিমখানা এনজিও এর সাথে যুক্ত ছিলেন। নিজের আয়ের সিংহভাগ ব্যয় করতেই সেখানেই। আমানরা পৈতৃকভাবেই ধনী, তার উপরে বাবা মায়ের উপার্জনও কম না। এক ছেলে হলেও বাবার শাসনে আমান একদম নিয়মের মধ্যে চলেছে। একটু এদিক ওদিক চলার সুযোগ পায়নি। তবে বাবার মতো আর্মি অফিসার না হয়ে তার ইচ্ছা হলো মামার মতো পুলিশে আসার। এই নিয়ে সাদা দুলাভাই কম কাদা ছড়াছড়ি হয়নি। দুনিয়াতে বেশি ভালো মানুষরা কেন যেন বেশি দিন বেঁচে না। শর্মিলি হাসানও যেন সেই কাতারের পরে দ্রুতই দুনিয়া থেকে বিদায় নিলেন। মারা গেলেন সড়ক দুর্ঘটনায়। আমান তখন সবে এসএসসি পাস করেছে। এই ঘটনায় ওর জীবন পুরোটাই বদলে গেল। সেই সময় মামা রাশেদুজ্জামান ও মামি শামিমা জামান ভীষণ রকম সাপোর্ট দিয়েছেন। আর বাবা কেন যেন সরে গেলেন। আগে থেকেই কিছুটা গ্যাপ ছিল। শর্মিলি হাসান বাবা ছেলের মাঝে সেতু হয়েছিলেন। সেই সেতুটা না থাকায় দুইজন দুই পৃথিবীর বাসিন্দা হয়ে গেল। আমানের মাথা গরম।
থানার একটা রেজিস্টারও ঠিকঠাক মেনটেন করেনি। এটা নিয়ে চারিদের জন্য বেল বাজাতে যাবে এমন সময় ওসি মাসুদ এনজিও এর লোক নিয়ে হাজির হয়। আমান ব্যস্ত হয়ে পড়ে মারিয়ার বিষয় নিয়ে, থাকার ব্যবস্থার বিষয়ে বিস্তারিত কথা বলে, পড়ালেখা নিয়ে দুই একটা কথা বলে মারিয়াকে নিয়ে যেতে বলে। মারিয়া এরই মধ্যে মুখ ধুয়ে কাপড় পাল্টে এসেছে, চেহারা পুরোই চেঞ্জ হয়ে গেছে, ক্লান্তির চিহ্ন অনেকটা নেই, আরো কম বয়সী লাগছে। মারিয়ার চেহারায় একটা স্নিগ্ধতা আছে, নিষ্পাপ একটা ছায়া আছে। আমানের মায়া লাগে। পুলিশের মতো নিরস চাকরি করতে এসে মায়া থাকায় হয়তো ঠিক না, কিন্তু তবুও পুলিশের মধ্যেও কিছু মানুষের মনের মাঝে শুকিয়ে যাওয়ার ছোট্ট নালার মতো মায়া বয়ে যায়। মারিয়াকে এনজিও প্রতিনিধির কাছে দিয়ে সব ফর্মালিটি পূরণ করে। মেয়েটা চলে যায়, ওর সদ্য বিয়ে করার স্বামী তখনও জেলে বসে রয়েছে। এই লোকটার জন্য রিমান্ডের আবেদন করবেন। কোথা থেকে এইসব মালামাল আনে জানা দরকার। বিয়ে করতে যেয়ে এই ব্যবসা ছাড়তে পারেনি, কি একটা অবস্থা। যে স্যার, হেরা পারে না এমন কিচ্ছু নাই। থানার রেজিস্ট্রার বাদ দিয়ে আমান অন্যদিকে মনোযোগ দিতে ওসি মাসুদ খুব খুশি হয়। আমানের কেন যেন আর মন ভালো লাগে না। গাড়িতে উঠে পড়ে ড্রাইভারকে সরাসরি বাসার দিকে যাওয়ার আদেশ দেয়। মারিয়ার মনে হয় সবকিছু স্বপ্নের মতো দ্রুত ঘটে গেল। ওর বিয়ে, পুলিশ আসা, ওদের থানায় আসা, আবার এভাবে ছাড়া পাওয়া। সেফ হোমে যখন পৌঁছায় তখন রাত হয়ে গিয়েছে। সেফ হোম খুব বেশি বড় না, আরো 10 জন মেয়ে থাকার ব্যবস্থা আছে, কিন্তু আছে মাত্র 5 জন, যে যার মতো আছে। এএসপির রিকমেন্ডেশনে আসার কারণে মারিয়া মোটামুটি ভালো একটা রুম পেয়েছে। বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবতে থাকে মারিয়া। এরপর কি হবে, কিভাবে কাটবে জীবন জানে না। এসব নানান রকম ভাবতে ভাবতে রাত পার হয়। সকালে হঠাৎ করেই ঘুম ভাঙে। প্রথমত বুঝতেই পারে না কোথায় আছে, কেন আছে। তারপর আস্তে আস্তে সব মনে পড়ে। এই সেফ হোমের নিচেই ক্যান্টিন, সেখানে যায়, আহামরি খাবার না। কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে এই প্রথম মারিয়া কোন অ্যাড করা ছাড়াই খাবার খাচ্ছে। ঠিক বেলা 10টার দিকে মারিয়াকে অফিস রুমে ডাকে। ভয়ে ভয়ে সেদিকে যায়। থানার হাজতখানায় বসে থাকার সেই সময়টা মারিয়ার মন থেকে সহজে যাবে না। বিশ্রী নোংরা পরিবেশ, দাগি আসামি, কারো কারো ঘিন ঘিন করা তাকানো, এসবের কথা মনে হলে প্রতি মুহূর্তে আতঙ্ক লাগে। অফিসে গেলে ওর ভর্তির ব্যাপারে জিজ্ঞাসা করলো। ওর পড়াশোনা কত দূর কি শুনতে চাইলো। সব কথা শেষ করে মারিয়া ফিরে আসলো আবার সেই নিজের বরাদ্দ করা ঘরে, চুপচাপ শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল। জানে না ওর ভবিষ্যৎ কি। একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, এর মাঝেই আমানের পার্সোনাল মোবাইলটা ভাইব্রেট করে উঠল। এনজিও কর্মকর্তার নাম্বার। কি মনে করে এনজিও অফিসারকে এই নাম্বার দিয়েছিল তা জানে না। থানায় দেখা মেয়েটার কোন বিষয়ে কথা বলবে কিনা কি জানি। মনে মনে ভাবে আমার, কিন্তু এখন ফোন রিসিভ করা যাবে না। ফোনটা কেটে দেয়, পরে ব্যাক করবে। মিটিং শেষ হতে হতে রাত প্রায় 9টা। দেশের যুব সমাজের সামগ্রিক চিত্র খুব খারাপ। নানান রকম মাদকে দেশ ভরে গেছে। চারিত্রিক অধঃপতন হচ্ছে নানাভাবে। এই কারণে বেড়ে গেছে চুরি, ডাকাতি, ছিনতাই, রেপের মতো ঘটনা। এসবই ছিল আজকের মিটিং এর বিষয়বস্তু। আমানের খালি মনে হয় পারিবারিক শিক্ষাটা ঠিকমতো হচ্ছে না। সন্তান যাই বলে, যাই আবদার করে বাবা মা তাই শোনে, এটা পক্ষে যাওয়ার অন্যতম কারণ। এর সাথে স্কুল কলেজের পড়াশোনা থেকেই তেমন কিছু শিখতে পারছে না। এদিকে আবার হাত বাড়ালেই নেশাদ্রব্য। অল্পতেই হতাশ হয়ে যাওয়া কিশোর এবং যুব সমাজ নির্দ্বিধায় এই নেশাকেই বেছে নিচ্ছে। মিটিং শেষ করে আমান ফোন দেয় এনজিও অফিসারকে। সে খুব গদগদ কণ্ঠে জানায় থানা থেকে উদ্ধার হওয়া মারিয়া মেয়েটা খুব মেধাবী। বাড়ির সকল প্রতিকূল পরিবেশ সত্ত্বেও এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগে A+। মেয়েটা তো পড়তে চায়, কিন্তু এই এনজিওদের সেই ধরনের কোন ফান্ড নেই। আমানের বুকটা যেন জ্বলে ওঠে। মায়ের কথা মনে পড়ে। এইসব মেয়েদের নিয়ে উনি কাজ করতেন। আল্লাহ যে কেন এত দ্রুত মৃত্যু দিলেন তা বুঝতে পারে না। আমার মায়ের মৃত্যুর পরেও তার ভালো কাজগুলো ধরে রেখেছে। মায়ের নামে ফাউন্ডেশন শর্মিলি আহসান ফাউন্ডেশন। সেখান থেকেই মারিয়ার বৃত্তি চালু করার ব্যবস্থা করে। পড়ুক মেয়েটা, নিজের পায়ে দাঁড়াতে শিখুক। বাড়ি ফিরতে হবে আমানের। ঠিক এই সময়টাই ওর কাছে ভালোই লাগে না। মনে হয় বাড়ি না ফিরতে পারলে যেন বেশি ভালো হতো।
সেখানে কেউই নেই, কোনো মায়া নেই, ভালোবাসা নেই। আছে শুধু একরাশ শূন্যতা আর একাকিত্ব। আমানের ঘরে ফেরার তাড়া না থাকার আসল কারণ ওর মা শর্মিলী হাসানের মৃত্যু। বাবা আর্মি অফিসার থাকায় নিজ কাজেই ব্যস্ত থাকতেন। দেশের বাইরেই কাটিয়েছেন লম্বা একটা সময়। শর্মিলী হাসান যদি ডাক্তার ছিলেন, ভীষণ ব্যস্ত জীবন, তবুও দিনের নির্দিষ্ট একটা সময় আমানের জন্য বরাদ্দ থাকতো। আমানের পছন্দের খাবার, নাস্তা নিজ হাতে তৈরি করতেন। আমানের যত গল্প, যত আবদার সবকিছুই ছিল মায়ের কাছে। মায়ের সাথে বাইরে ঘোরাঘুরি, খুনসুটি সবকিছুই। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে সব বড় বড় পরীক্ষার সময় ওর মা ছেলের মঙ্গল কামনায় রোজা থাকতেন। অথচ জীবন যুদ্ধের বড় পরীক্ষায় একেবারে দিয়ে চলে গেলেন। আমানের বাবা আগে থেকেই কম কথা বলতেন, তার উপরে শর্মিলীর মৃত্যুর পর সেই কম কথা বলার স্বভাব যেন কথা বলতে ভুলে যাওয়ার পর্যায়ে চলে গেছে। সারাদিন বই পড়েন আর নিজের কাজ, খাওয়া সবকিছুই একদম সময় মতো করেন, যেন এখনো সার্ভিসে আছেন। এই যেমন আমানকে রাতে ফিরে একা একাই খেতে হবে। ওর বাবার রাতে খাওয়ার টাইম ঠিক 8টা। এর মধ্যে বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এই নিয়মের ব্যতিক্রম হয় না। আমান ক্লান্ত হয়ে ঘরে ফিরে গোসল করে নেয়। বাসায় একজন কাজের খালাস ভাবে থাকেন, সাথে তার ছোট এক নাতিও থাকে। তারাই ঘরের সব কাজ করে। এছাড়া দারোয়ান আর ড্রাইভার আলাদা থাকে। আমানের মনে হয় কথা বলার কেউ নেই। মাঝে মাঝে একা একাই চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে যেয়ে বসে। আবার খুব খারাপ লাগলে গিটারটা নিয়ে শুধু শুধুই এলোমেলো ভাবে তারগুলোর উপর হাত বুলিয়ে যায়। আমানের মামি খুব লেগেছে ওর বিয়ের জন্য। নানান ধরনের সুন্দরী, শিক্ষিত, অভিজাত পরিবারের মেয়েদের ছবি ওর হোয়াটসঅ্যাপে পাঠায়। আমান সামান্য হাসে, একটু দেখে কি দেখে না, তারপরে রেখে দেয়। আমান আসলে বিয়ে করতে ভয় পায়। ওর মনে হয় এই বাড়িটাতে কোন নারী এসে সুস্থভাবে বাস করতে পারবে না। আমান মনে করে যাকে বিয়ে করে আনবে, তাকে সুখী করতে না পারলে সেই দায়ভার অবশ্যই আমানের। ওর মা যে অবেলায় চলে গেল এর জন্য দায়ী একটা গাড়ি হলে এই অ্যাক্সিডেন্টের বহু আগে ওর মায়ের মৃত্যু ঘটেছে, আর্থিক মৃত্যু। মা যেন শুধু আমানের জন্যই বেঁচে ছিলেন। যেই আমান বড় হলো, বুঝতে শিখলো, অমনি ওকে একা করে চলে গেলেন। মায়ের অভিমান ছিল বাবার প্রতি, এটা আমান ঠিক বুঝতো, যদিও ওর মা কখনোই এটা বুঝতে দিত না। তবুও আমান জানে অবহেলায় শর্মিলী হাসান ভেতরে ভেতরে কতটা ক্ষয় গিয়েছিলেন। আমান তো জ্ঞান হওয়ার পর থেকেই দেখছে ওর বাবা আলাদা ঘুমায়, নিজের বেডরুমে কারো প্রবেশ করা একদম পছন্দ করে না। ওর বাবা মাকে একসাথে বসে কখনো গল্প করতে দেখিনি, একসাথে বেড়াতে যেতে দেখিনি। দুইজনের মধ্যে একদম ফর্মাল সম্পর্ক ছিল। এসব দেখতে দেখতে আর মায়ের এভাবে চলে যাওয়ায় আমানের মনের মধ্যে একটা ভয়, আতঙ্ক কাজ করে। ওর মনে হয় এই বাড়িতে যে মেয়ে আসবে, সে সুখী হবে না, অকালে ছেড়ে চলে যাবে। এজন্য আমান সিদ্ধান্ত নিয়েছে জীবনে বিয়ে করবে না। মারিয়ার কথাটা শুনে অবাক হয়ে যায়। আরো অবাক হয় যখন টেবিলের সামনে ওর সব প্রয়োজনীয় সার্টিফিকেট আর কাগজপত্রগুলো দেখে। অফিস থেকে জানানো মারিয়া ওর পড়াশোনা চালিয়ে যেতে পারবে, যে পুলিশ অফিসার স্যার ওকে উদ্ধার করেছিলেন উনি নাকি ব্যবস্থা করেছেন। আগামীকাল মারিয়া ব্যাংকে যেয়ে নিজের নামে অ্যাকাউন্ট খুলবে। এরপর মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ওর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য যে সকল ডকুমেন্টস দরকার সবকিছুই এনজিও অফিস থেকে লোক দিয়ে এনেছে। আমান সাথে একজন পুলিশের এসআই কে দিয়েছিল। পুলিশ দেখে ওর সৎ মা সুর সুর করে সব বের করে দিয়েছে। মারিয়ার ভীষণ ভালো লাগে। ওর মনে হয় জীবন মারিয়াকে সেকেন্ড চান্স দিচ্ছে। মারিয়া অবশ্যই এই সুযোগ কাজে লাগাবে। মারিয়ার তরুণী মনে একটা নাম, একটা ছবি স্থায়ীভাবে গেঁথে যায় আমান হাসান। মারিয়ার উদ্ধারকর্তা, যার রচনায় জীবনে একটা সুযোগ পেতে যাচ্ছে। নিজের অজান্তেই কখন যেন আমানকে ওর মনের সবচেয়ে নাজুক কিন্তু সবচেয়ে দামি জায়গায় বসিয়েছে। আগামীকাল থেকে মেডিকেল কোচিং শুরু। মারিয়ার ইচ্ছা এমবিবিএস এ ভর্তি হওয়ার। সর্বোচ্চ চেষ্টা করবে, বাকিটা আল্লাহর হাতে। আর খুব ইচ্ছা করছে আমানের সাথে একটু কথা বলতে, কিন্তু মারিয়া জানে এটা কোন মতেই সম্ভব নয়। আমান আর কখনোই ওর সামনে আসেনি। অথচ মারিয়ার জীবন সুন্দর করার জন্য যা যা করার দরকার পর্দার অন্তরালে থেকে টিকি করে যাচ্ছে। এই স্টেশনে 6 মাসের বেশি পার হয়ে গেল। আমান বুঝতে পারে আর বেশি দিন এখানে টিকতে পারবে না। এখানে একটা সিন্ডিকেট কাজ করছে, যারা আমানকে তাদের দলে নিতে পারছে না। এইসব মাদকের বিরুদ্ধে আমান ভীষণ কঠোর। আমান যে সার্কেলের দায়িত্বে আছে, তারা সবাই আমানের উপর বিরক্ত। আমান নিজে যেমন দুর্নীতি করে না,
অন্যেরা দুর্নীতি করলে সহ্য করে না, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। আমান সবসময় চাইতো তদন্তের কাজে থাকবে, হয় সিআইডি বা পিবিআই তে পোস্টিং নেবে, কিন্তু ওর মামাই বলেছিল ফিল্ডে কিছুদিন কাজ করতে, কিছু অভিজ্ঞতা নিতে। কিন্তু পরিস্থিতি যে দাঁড়াচ্ছে তাতে দেখা যাবে হুট করে আমানের বদলি হয়ে যাচ্ছে, আর বদলি হলো এমন জায়গায় যে হতাশ করা লাগছে। আমানের মামা বড় পদে থাকা এখনো টিকে আছে, যদিও মামার পরিচয় সে মোটেও পরিচিত হতে চায় না, কিন্তু দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমানের সরাসরি যিনি বসো, উনি নানান অজুহাতে আমানকে নানাভাবে লাঞ্ছিত করছেন, মামার দাপট দেখায় বলে অপমানিত করছেন। আমান এসব কথার উত্তর দেয় না, কারণ কথায় কথা ওঠে। আমান তো আর ওনার মুখের উপরে দুর্নীতিবাদ বলে দিতে পারে না, তাতে আরো শত্রুতা বাড়বে। আমান নবীন অফিসার, আরো বহুদিন এই সার্ভিসে থাকতে হবে, হয়তো এসব বাজে বাজে লোকের সাথে লাগালাগি হয়ে ওর সার্ভিস বুকে কালি লাগাতে দিতে পারে না। এজন্য গতকাল রাতে পুরো পরিস্থিতি বর্ণনা করেছে ওর মামার কাছে, অনুরোধ করেছে সিআইডি হেড অফিসে পোস্টিং দেয়ার, অথবা এমন তদন্তকারী কোন অফিসে। মামা অবশ্য আগে রাজি না হলেও গত রাতে রাজি হয়েছেন, কারণ ওনার নিজস্ব সোর্স থেকে জানতে পেরেছেন আমানের বসো এএসপি প্রচন্ড রকম দুর্নীতিবাজ, আর বিভিন্ন জায়গায় লিঙ্ক লবিং মেনটেন করে চলে। ভাগ্নিকে আর পরীক্ষায় ফেলতে চান না, হয়তো খুব দ্রুতই পোস্টিং হয়ে যাবে। নিজের রুমে বসে এসবই ভাবছিল আমান। দুপুর পার হয়ে গিয়েছে, আজ কেন জানি আর লাঞ্চই করা হয়নি। ওর অফিসে ডিউটি করা ছেলেটা 2বার বলে গেছে, স্যার লাঞ্চ করলেন না। আমান এটা সেটা বলে পাশ কাটিয়ে গেছে। কিছু মানুষ ওকে ভীষণ ভালোবাসে, তার মধ্যে এই ছেলেটা নিজে যেচে খাবার আনে, চা কফি বানিয়ে আনে, জোর করে নাস্তা খেতে দেয়। আরেকজন আছে জরিনা খালা, উনি এই অফিসের পরিচ্ছন্নতা কর্মী। ওনার মেয়ের সিজার হলে হাতে টাকা ছিল না বলে অফিসে বসে খুব কান্নাকাটি করছিল। আমান চিকিৎসার ব্যবস্থা করে, তারপর থেকে উনি আমানকে কি যে স্নেহ করেন বলে না। মনে হতে পারে উপকার করেছে এজন্যই এমন ব্যবহার, কিন্তু আমান তো কতজনেরই কত উপকার করে, কই সবাই তো মনে রাখে না। তার উপরে এই অফিসে আমানের অবস্থান এখন খুব নাজুকি বলা যায়। পুরো অফিস একদিকে আর আমান আর একদিকে। মাঝে মাঝে তো আমান শঙ্কিত হয়ে পড়ে যে শত্রুতা করে ওর ড্রয়ারে মাদক রেখে চাকরিটা না খায়, কিন্তু এই 2-4 জন আছে বলেই আমান এখনো ভালো আছে। হঠাৎ করে ওর গানম্যান ঢুকে বলে, স্যার একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চায়। মেয়ে? জি স্যার। নাম বললো মারিয়া। আমান এই নামে কাউকে চিনে কিনা মনে করতে পারল না, কিন্তু প্রতিদিন নানা কাজে ওর অফিসে নানান ধরনের লোক আসে, নানান অভিযোগ নিয়ে। সুতরাং এটা ওর জন্য নতুন কোন বিষয় নয়। আসতে বলে মেয়েটা রুমে ঢুকতেই আমান এবার চিনতে পারে, আর এই তো সেই মেয়েটা যাকে সে বিয়ের পোশাকে থানার হাজত থানা থেকে উদ্ধার করেছিল। এখানে কেন আসলো? কোন সমস্যায় পড়লো না তো? আমান মেয়েটাকে বসতে বলে, কিন্তু মারিয়া নামের মেয়েটা চেয়ারে না বসে আমানকে অবাক করে দিয়ে আমানের সামনে এসে প্যাছল সালাম করতে যায়। আরে করো কি বলতে বলতে আমান বিব্রত হয়ে দাঁড়িয়ে পড়ে। এতে যেন আরো সুযোগ পেয়ে যায় মারিয়া, সুন্দর করে প্যাছল সালাম করে ফেলে। আমান বিব্রত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রাগ করবেন না স্যার, আমার আজ মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি চান্স পেয়েছি। আমি স্বপ্নেও ভাবিনি নিয়ে এমন একটা জীবন পাবো, আবার পড়ালেখা করার সুযোগ পাবো। আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, আমার মায়ের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। এই সবকিছুই আপনার সাহায্য ছাড়া কোন মতেই সম্ভব ছিল না। আপনি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফেরেশতা। কথা বলতে বলতে মারিয়া কেঁদে ফেলে। ওর বড় বড় 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে থাকে। আমানের মনটা ভিজে যায়, অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। আর এই তো দারুণ খবর। এই খবর শুধু মুখে শোনা যায় নাকি? তুমি তো বিরাট কাজ করে ফেলেছ মেয়ে, একদম তাক লাগিয়ে দিয়েছ। আমান বেল বাজায়। ওর গানম্যান আর পিয়ন দৌড়ে আসে। আমানকে উচ্ছ্বসিত দেখে ওরাও খুশি হয়, দৌড়ে যেয়ে দই, মিষ্টি, নানান রকম ফল কিনে আনে। অফিসের সবাই খায়, আবার মারিয়ার সাথে দিয়ে দেয়। তোমার সাথে হয়তো আর দেখা হবে না মারিয়া, আমি খুব শীঘ্রই বদলি হয়ে যাচ্ছি। তবে তুমি তোমার পড়াশোনা শেষ না করা পর্যন্ত বৃত্তি পাবে, সে ব্যবস্থা আমি করব।
যেই টাকা হলে তুমি মোটামুটি চলতে পারবে সেটা আমি অবশ্যই দেখব। কিন্তু মেডিকেলে তো অনেক খরচ। আমি কয়েকটা ব্যাংকে কথা বলবো, ওরা অনেক সময় মেধাবৃত্তি দেয়। দেখি সেখান থেকে কিছু আদায় হয় কিনা। আর এনজিও অফিসারকে এক উকিলের সাথে পরিচয় করে দেব। তোমার এই অভিশপ্ত বিয়ে থেকে মুক্তির ব্যবস্থা করবে। ভালো থেকো মারিয়া, নিজের খেয়াল রেখো। ভীষণ খুশি নিয়ে সুসংবাদ দিতে এক বুক সাহস নিয়ে মারিয়া এখানে দৌড়ে এসেছিল। কিন্তু আমানের আর দেখা হবে না কথায় বুকটা দুমড়ে মুচড়ে গেল যেন। কষ্টে চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সেই জমানো কষ্টের অশ্রু গোপন করে আমানের অফিস থেকে বের হয়ে আসলো। কিছু দূর আসার পরে পিছনে ফিরে দেখালো আমানের অফিসের দিকে। মৃদু স্বরে ফিসফিস করে বলল, আপনিও ভালো থাকবেন। তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি। তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই। যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি। তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টপৃষ্ঠ বাধা পড়ে যায়। মারিয়ার সামনে যেন নতুন জগতের দরজা উন্মুক্ত হয়। একদম মফস্বল থেকে এমন ব্যস্ত শহরে এসে খাপ খাইয়ে নিতে কষ্ট হয়। এত আলো, এত মানুষ, এত ব্যস্ততা। ওর পোশাকে চলনে লেগে আছে গ্রামের ছোঁয়া। অনেক মেয়েকে দেখে কি সুন্দর চোখে কাজল এঁকে হালকা লিপস্টিক দিয়ে ক্লাসে আসে। ওদের চেহারায় কথায় যেন আলো ঝলমল করে। এসব দেখে মারিয়া যেন কুঁকড়ে যায়। কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা, পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে। ঘন্টার পর ঘন্টা লাইব্রেরি কাটায় মারিয়া। প্রথম থেকেই ও যেন সবার মধ্যে থেকে নেই, অনুজ্জ্বল, চোখে পড়ার মতো কেউ না। একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন বসে চুপচাপ লেকচার শুনে বের হয়ে যায়। একদিন হঠাৎ করেই ওর পাশে কেউ একজন বসে। না কোন মেয়ে না, একটা ছেলে। তোমার নাম কি? জি। আমাকে বলছেন? আরে ক্লাসমেট কি কেউ আপনি বলে? মারিয়া। বাহ, খুব সুন্দর নাম। তুমি দেখতেও মা মেরির মতোই নিষ্পাপ। আমার নাম শোভন। তোমাকে দেখি একাই বসে থাকো। একা বসি কারণ আমি এসেছি গ্রাম থেকে। আমার এখানে কোন গ্রুপ নেই। স্কুলের বা কলেজের কোন বন্ধু এখানে নেই। বন্ধু তো বানিয়ে নিতে হয়। এ দেখো আমি তোমাকে বন্ধু বানিয়ে নিচ্ছি। মারিয়ার মুখে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। মারিয়া মেডিকেল হোস্টেলে থাকে। প্রথম বর্ষে একটু কষ্টই হয়, তার উপরে হোস্টেলে র্যাগিং এর যন্ত্রণা। মারিয়া কোন প্রতিবাদ করে না, চুপচাপ সব মেনে নেয়। ওর কাছে এত দূর আসাটাই স্বপ্ন। এমবিবিএস শেষ করতে সব কষ্ট সহ্য করতে রাজি। মারিয়ার একাকী জীবনে শোভনের উপস্থিতি ওর জীবনকে কিছুটা হলেও চঞ্চলতা এনে দেয়। একসাথে পড়া, প্র্যাকটিক্যাল ক্লাস সবকিছুতে একটু রঙের ছিটা আসে যেন। মারিয়া মনে হয় একটু একটু করে নিজেকে ভালোবাসতে শিখে। একটু যত্ন নেয়া, একটু পরিপাটি থাকা। মারিয়াও বুঝি চোখের নিচে কাজল টানে, কপালে ছোট্ট একটা টিপ দেয়। পরীক্ষার রেজাল্টে মারিয়া সবসময় প্রথম দিকে। শোভন ভীষণ উচ্ছ্বসিত হয়। এখন মারিয়াকে অনেকেই চেনে, এগিয়ে এসে গল্প করে। মারিয়া তো ভাব নিতে জানে না। ও তো পল্লী গায়ের মেয়ে, ঠিক তেমনই মায়া মায়া, সহজ সরলতা। শোভনের পরিবার বেশ ধনী। বাবা মায়ের যা আছে তাতে একটু হাল ধরে রাখলেই বাকি জীবনটা ফুরফুরা। কিন্তু ওর মায়ের কি খেয়াল, ছেলেকে ডাক্তার হতে হবে। শোভন মেধাবী সন্দেহ নেই, কিন্তু এই সাবজেক্টে ওর ভালোবাসা নেই। ওর গিটার হাতে গান গাইতে ভালো লাগে, হুটহাট কোথাও ঘুরতে ভালো লাগে। মাঝে মাঝেই হাওয়া হয়ে যায়, কোথায় ছিল জিজ্ঞেস করলেই অমুক জায়গায় ট্যুর গিয়েছিলাম বলে হো হো করে হাসি দেয়। নেহাত মেধার জোর বেশি কিংবা ভাগ্য খুব ভালো, এজন্য ফেল করে না, পাশ করে যায়। আর মারিয়ার হেল্প তো আছেই। ওদের ক্লাসমেট ফারহা শোভনকে পছন্দ করে। ওর এই উড়ো উড়ো ভাব, কেয়ার করি না টাইপ স্বভাব ফারহার ভীষণ রকম পছন্দ। কিন্তু শোভনের সাথে মারিয়া যেভাবে গ্লুর মতো আটকে থাকে ফারহার সহ্য হয় না। এজন্য সুযোগ পেলেই মারিয়াকে অপমান করে, অপদস্থ করে। একবার কয়েকজন মিলে প্ল্যান হলো ঘুরতে যাবে। খুব বেশি দূরে নয়, আশেপাশেই। শোভন বড় উদ্যোগ নিয়েছে। শোভন আছে মানে ফারহা থাকবেই। গোল বাঁধলো মারিয়া যাবে না। মারিয়ার না যাওয়ার আসল কারণ এসব জায়গায় টাকা খরচ করা ওর জন্য বেশ কঠিন। যদিও আরো কিছু বৃত্তির টাকা পায় আর একটা টিউশনিও করে, এখন ভালো অঙ্কের অর্থ ওর অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু এভাবে খরচ করার মতো বিলাসিতা ওর সাজে না। শোভনের জন্য প্রস্তাব দিতেই মারিয়া না করে।
দুর্ভাগ্যক্রমে সেখানে ফারহা ছিল। বাদ দে শোভন, ও তো বৃত্তির টাকায় পড়ে, ওর জন্য এসব ঘোরাঘুরি করা কঠিন। এই কথায় মারিয়ার মুখ এতটুকু হয়ে যায়। কালো মেঘ এসে ওর মুখ ঢেকে ফেলে। শোভন সেটা খেয়াল করে ঠিকই। রাগে ওর শরীর জ্বলতে থাকে। ওর মেধা আছে বলেই বৃত্তি পায়, আমাদের মতো ঘষা মাজা রেজাল্ট ওর না। আর ওর টাকা আমি দেব। আমরা বন্ধুরা আছি কি জন্য? তোর এত মাথা না ঘামালে চলবে। শোভনকে আর রাগাতে চায় না ফারহা। এরপরে দেখা যাবে ওকে বাদ দিয়ে দিয়েছে। মারিয়া না গেলে প্ল্যানই ক্যান্সেল এমন ভয় দেখিয়ে মারিয়াকে রাজি করায়। বাধ্য হয়ে মারিয়া রাজি হয়। তার আগে কিছু কেনাকাটা না করলেই নয়। বেশ ভালো দাম দিয়ে একটা 3 পিস কেনে, সামান্য কিছু প্রসাধন আর 1 ডজন গাছের ছুরি, এক পাতা টিপ সাথে। সবার সাথে বের হয়। রয়্যাল ব্লু কালারের ড্রেসে মারিয়াকে খুব সুন্দর লাগছে। খোলা চুল উড়ে পড়ছে নাকি মুখে। কপালের ছোট্ট টিপটা যেন সেই সৌন্দর্যকে বহুগুলো বাড়িয়ে দিয়েছে। ওদের গন্তব্য পানামনগর। সেখানে পৌঁছে এস্থেটিক ছবি তোলায় সবাই ব্যস্ত। শোভনের এসবে হেলদোল নেই। সে শুধু পুরাতন বাড়ির ছবি তুলছে। কোন মানুষের ছবি সে তুলবে না? ফারহা কিছুক্ষণ ধ্যান ধ্যান করে অন্যকে দিয়ে ছবি তোলাচ্ছে। আর মারিয়ার কেমন যেন নস্টালজিক লাগে। এসব নগরে একসময় কত রমরমা ছিল, কত মানুষের প্রভাব প্রতিপত্তির ইতিহাস এখানে খলিত, কত কান্না, হাসি, আবার নির্যাতনের সাক্ষী প্রতিটা ইট, দরজা, জানালা। সেই ইতিহাস বোঝার চেষ্টা করে মারিয়া। দেয়ালের গায়ে হাত বোলাতে থাকে। কিন্তু মারিয়া জানে না কেউ একজন তাকে দূর থেকে দেখছে। সেই দেখার মুগ্ধতা, একই সাথে আশ্চর্যের অনুভূতি। আমাদের দিন কাটছে ভীষণ রকম ব্যস্ততায়। এমন কিছুই তো চেয়েছিল। কাজের মধ্যে এভাবে ডুবে গেছে যে কখন সকাল হয় আর কখন রাত হয় বুঝে উঠতে পারে না। এমন জীবনই তো আমান চেয়েছিল। ভীষণ ক্লান্ত হয়ে বাসায় ফিরবে, তারপর সেই ক্লান্তিতেই ঘুমিয়ে যাবে। কোন চিন্তা, কোন একাকিত্ব সেখানে যেন বাসা বাঁধতে না পারে। আচ্ছা, এভাবে কি একাকিত্ব বলে যায়? এভাবে কি এক জীবন পার করা যায়? হঠাৎ রাতে ঘুম ভেঙে কি মনে হয় না আমার কেউ নেই, কোথাও কেউ নেই? আমান জানে সে আসলে নিজেকেই এড়িয়ে চলে। নিজের আয়নায় নিজেই দাঁড়ায় না। যদি সে এক মুহূর্তের জন্য মনের আয়নার সামনে দাঁড়াতো, তাহলে ঠিকই দেখতে পেত একজন একাকী মানুষের প্রতিচ্ছবি, যে খুব ক্লান্ত, যার হৃদয় ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু কিভাবে পেতে হয় তা জানে না। সিআইডি সদর দপ্তর এই পশ্চিম হয়েছে আমাদের। বড় বড় মামলার তদন্ত কাজে নানান জায়গায় ছুটে বেড়ায়, তেমনি এক কাজে নারায়ণগঞ্জ যাওয়া লাগলো। ওর টিমে নয়ন বলে একটা ছেলে আছে, এসআই। বেচারা ফ্যামিলির চাপে পুলিশে এসেছে। ওর আসলে কবি হওয়া উচিত ছিল। একটু উদাসীন প্রকৃতির আর ঘোরাঘুরি পছন্দ করে। কোথাও তদন্তে গেলে তার 2টে কাজ। কোন দর্শনীয় স্থান থাকলে দেখা আর ভরপেট খাওয়া। আমার মাঝে মাঝে রসিকতা করে, নয়ন, তোমার জীবনের উদ্দেশ্য বোধ হয় একটাই, খাওয়া এবং খাওয়া। জি স্যার, ছোটবেলায় খুব কষ্টে বড় হয়েছি তো স্যার। পান্তা ভাত, আবার কখনো পান্তা ভাতের পানিটুকু খেয়েই কেটেছে। হলে এসে ডালের পানি দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলতাম। কি যে মজা লাগতো স্যার। খুব সাবলীল ভাবে বলে নয়ন। কিন্তু আমানের খুব কষ্ট হয়। আহা, ছেলেটাকে এভাবে না বললেই পারতো। তারপর থেকে আমার নিজেই খোঁজ নিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে যায়, নামকরা খাবার খুঁজে। এভাবেই পানাম নগরে আসা। অন্যদের মতো ঘুরে ঘুরে দেখছিল এই বাড়ি, সেই দেয়াল, দরজার কারুকার্য, নকশা কাটা জানালা। হঠাৎ করেই একটা চেহারা সামনে পড়ে। মনে হয় খুব পরিচিত, কিন্তু কোথা দেখেছে মনে করতে পারে না। গাঢ় ব্লু রঙের 3 পিস পরা, খোলা চুলগুলো উড়ছে, হাতে কাছে চুড়ি আর কপালে ছোট্ট একটা টিপ। মনে হচ্ছে এই পুরাতন নগরীতে সেই কবেকার কোন পাতালপুরীর রাজকন্যার আগমন হয়েছে। হঠাৎ করেই নিজেকে মর্তের এই মাটির পৃথিবীতে এসে বড় অবাক হয়ে গেছে। তার বড় বড় চোখ ভরা বিস্ময়, কৌতূহল। হাত দিয়ে সব ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মেয়েটার চোখে মুখে শিশুদের মতো নিষ্পাপ অভিব্যক্তি। কতক্ষণ তাকিয়েছিল জানে না। হঠাৎ মেয়েটাকে সন্ধ্যের কেউ ডাক দিল। আমান বুঝলো কোন স্টুডেন্ট গ্রুপ স্টাডি ট্যুর বা নিছকে ঘুরতে বের হয়েছে। এভাবে ওর তাকিয়ে থাকা মোটেও ভদ্রতার মধ্যে পড়ে না। কিন্তু আমানের যেন কাজী নজরুলের মতো বলতে ইচ্ছে করছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। সে কি মোর অপরাধ?
নয়নের হাত ডেকে আমানকে ফিরে যেতে হলো। ওদের আরো কিছু কাজ বাকি আছে। কিন্তু আমানের মনের মধ্যে ব্যাপক প্রশ্ন এবং কৌতূহল, মেয়েটাকে এত চেনা চেনা লাগছে কেন? কোথায় দেখেছে? আপাতত মাথা থেকে এসব ঝেড়ে কাজে মন দিল আমান। কিন্তু ভেজাল বাঁধল রাতের বেলা ঠিক ঘুমাতে যাওয়ার আগে। আমান ওর জীবনে কোন মেয়েকে প্রবেশ করতে দেয়নি, কি এক অপ্রতিরোধ্য প্যাঁচে দিয়ে রেখেছিল। আজ অবধি সেখানে কেউ প্রবেশ করেনি, কিন্তু আজ সেখানে যেন চেনা মুখের অচেনা কারো আনাগোনা। কে মেয়েটি? এই একই প্রশ্ন মাথায় ঘুর ঘুর করছে। সেই সাথে সেই চোখ, ছোট্ট টিপের এলোমেলো চুলের মুখটি বারবার চোখের সামনে ভেসে উঠছে। অন্য দিনের মতো আজও ক্লান্ত ছিল আমান, কিন্তু অন্য দিনের মতো বালিশে মাথা দেয়া মাত্র ঘুম আসলো না। হাজার রকম কথা আর চিন্তা মাথার ভেতর কাঠ ঠোকরার মতো করাতে লাগলো। আমানের আজ রাতে ঘুম হলো না। ঘুম আসলো একদম শেষ রাতে, যখন সে মিষ্টি একটা স্বপ্ন দেখলো। বিরাট বড় কৃষ্ণচূড়া গাছ, যার গায়ে আগুন লাগানোর মতোই কৃষ্ণচূড়া ফুল। বাতাসে সেই ফুল টুকটুক করে ঝরে পড়ছে গাছের নিচে দাঁড়ানো এক নারীর উপর। সেই নারীটি আমানের দিকে ঘুরে দাঁড়ানো, মুখ দেখা যাচ্ছে না। দুই হাত দুই দিকে ছড়িয়ে ঝরে পড়া ফুলের আদর নিচ্ছে যেন। হঠাৎ মেয়েটা আমানের দিকে ঘুরে দাঁড়িয়ে হাসে, হাত বাড়িয়ে কাছে যেতে বলে। আমান অবাক হয়ে দেখে পানাম নগরে দেখা সেই মেয়েটা। তারপর আমানের ঘুম ভেঙে যায়। ভালো লাগা এবং কষ্ট, দুই অনুভূতির এক অদ্ভুত সংমিশ্রণ টের পায়। কোথায় থেকে পাবো বিড় করে নিজেকে এটাই যেন বলে। দিন দিন ফারহার অত্যাচার বেড়েই চলেছে। ইদানিং মারিয়ার মনে হয় কবে না জানি ফারহা ওর বড় কোন ক্ষতি করে বসে। তেমনি এক ভাবনা থেকে কলেজ ক্যান্টিনে ফারহাকে ডেকে আনে। ডেকেছো কেন? কোন কিছু দিতে পারবো না কিন্তু। ভীষণ অহংকারের সাথে ফারহা বলে ওঠে। তোমার কেন এমন মনে হয় ফারহা? আগে তো বসো, দেখো চাওয়ার বদলে দিতে তো পারি। মারিয়ার এমন কথায় জ্বলে উঠে ফারহা। নিজের অবস্থান বোধ হয় ভুলে গিয়েছো মারিয়া। আমার বাড়ির কাজের লোকের পোশাক আশাক চলাফেরা তোমার চেয়ে ভালো। সে হতেই পারে ফারহা, তোমরা অনেক ধনী, কিন্তু তোমার কি মনে হয় তোমার বাড়ির কাজের লোকের সাথে শোভন বসবে? কাজের লোকের কথা বাদ দেওয়া, শোভন তো তোমার দিকেও ফিরে তাকায় না। তোমার এত রাগ ক্ষোভের কারণ বোধ হয় এটাই। তাহলে তোমার এত অর্থবিত্ত, সৌন্দর্য, এসবের কি মূল্য থাকলো বলো? মা, মা মানে কি বলতে চাচ্ছ মারিয়া? ক্ষুব্ধ হয়ে যেন কথায় শেষ করতে পারল না মারিয়া। দেখো ফারহা, তোমাকে পরিষ্কার করে দুইটি বিষয় জানাতে চাই। প্রথমত, শোভনের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, আর হওয়ার সম্ভাবনা নেই। শোভনও সেটা ভালোই বোঝে। ওর কাছে আমি নিছকই খুব ভালো বন্ধু, অনেকটা বোনের মতোই বলা চলে। তাহলে আমার এত খেয়াল রাখার কারণ কি? এটাই তো তোমার প্রশ্ন, তাই না? এই প্রশ্ন তোমার মনে জন্মাতই না যদি তুমি তোমার মিথ্যা অহংকার দূর করে দিয়ে মানুষের মানবিক চোখ দিয়ে আমাকে দেখতে। আমার কেউ নেই, সত্যি কেউ নেই। এটা শোভন বোঝে বলেই আমার পাশে থাকে। শুধুও না, ওর বাবা, মা, বড় বোন সবাই আমাকে ভীষণ স্নেহ করে, পরিবারের একজন মনে করে, তার কারণ তারা সবাই ভীষণ মানবিক মানুষ। আর আমি এতটাও খারাপ নয় যে তাদের এই ভালোবাসার সুযোগে তাদের পরিবারে প্রবেশ করার চেষ্টা করব। তুমি তোমার চোখ থেকে হিংসা ঝেড়ে ফেলে দেখো, আমার আর শোভনের সম্পর্ক একদম স্বাভাবিক। আমি একটা ছেলে হলে শোভন যেমন সম্পর্ক রাখতো ঠিক তেমনই। আমি জাস্ট মেয়ে বলে তোমার কাছে আমাদের সম্পর্ক অন্যরকম মনে হয়, আর কিছু না। দ্বিতীয়ত, তুমি যদি শোভনের মন জয় করতে চাও, তাহলে তোমার এই অহংকার, হিংসা আর এই খারাপ ব্যবহার করার অভ্যাস ত্যাগ করতে হবে। শোভন বা ওর পরিবারের কেউই তোমার মতো চরিত্রের মেয়েকে গ্রহণ করবে না। আমি যা বললাম সম্পূর্ণ সত্য এবং এটাই বাস্তব। এখন তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার বিষয়। ফারহা সত্যিই হা হয়ে যায়। এই মেয়ে যে এত কথা বলতে পারে এবং এভাবে কথা বলতে পারে তা এখনো ওর বিশ্বাস হচ্ছে না। ফারহাকে ঘরের মধ্যে রেখেই মারিয়া ক্যান্টিন থেকে বের হয়ে আসে। বাইরে থেকে একটা আইসক্রিম কিনে খেতে খেতে হোস্টেলের দিকে হাঁটতে থাকে। ফারহা কেন মারিয়ারও বিশ্বাস হচ্ছে না যে ও এমন করে বলতে পারে। কিন্তু দিনে দিনে মারিয়ার উপলব্ধি হচ্ছে, প্রতিবাদ না করলে, একটু উঁচু স্বরে কথা না বললে সবাই পা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে। শুধু দমিয়ে রাখাই নয়, দিন দিন নানাভাবে নানা উপায়ে যন্ত্রণা দিতে থাকে এবং অত্যাচারও করতে থাকে। মারিয়ার তো সেই শৈশব থেকেই শুরু হয়েছে মায়ের খাওয়া জীবন।
একবার সৎ মা, তারপরে তো থানা পুলিশ, সেফ হোম ঘুরে এই হোস্টেল জীবন। সবখানেই মারিয়া বিনা দোষে দোষী। এজন্য পরিস্থিতি মারিয়াকে শিখাচ্ছে ঘুরে দাঁড়াও, নিজের পাশে নিজেই থাকো। সব জায়গায় তো আর আমানের মতো কেউ থাকবে না, নিজেকেই নিজের সারথি হতে হবে। আমান, এই একটা নাম মারিয়া প্রতিনিয়ত জপ করে। জানে না আমান কোথায় আছে, কিভাবে আছে। হয়তো এতদিনে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখের সংসার করছে। কম দিন তো হলো না, 4 বছর হয়েছে। 4 সপ্তাহে এই মানুষের জীবনে কত কিছু ঘটে যায়, 4 বছর তো দীর্ঘ সময়। তবুও মারিয়া আমানের কথা ভুলতে পারে না। ওর বিপদের দিনে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল। মারিয়ার পুরো জীবনটাই উলটপালট হয়ে যেত যদি আমান সেদিন না থাকতো। ঠিক যেন ফেরেশতার মতো আল্লাহর পক্ষ থেকে ঠিক সময়ে হাজির হয়েছিল। মারিয়া যদি বাড়ি যেতে পারতো, আমানের সাবেক অফিসে খোঁজ খবর করে হয়তো জানতে পারতো আমান এখন কোথায় আছে। কিন্তু বাড়ির দরজা তো সেদিনই বন্ধ হয়ে গিয়েছে। সেখানে ফেরা হয় না, আমানেরও খোঁজ নেওয়া হয় না। জীবনে কি আরেকটা বার সুযোগ পাবে, শুধু একটু দেখা পাওয়ার? ফারহা শুধুই সুগন্ধি মারিয়ার সাথে জড়িয়ে ভাবে। হয়তো আরো অনেকেই ভাবে, কিন্তু কেউই তো জানে না মারিয়ার মনের মধ্যে শুধুমাত্র একটি নামই খোদাই করা, আর তা হলো আমান। বলা হয় মানুষ যেটা কায়মনোবাক্যে প্রার্থনা করে, একদম মন থেকে নিষ্পাপ মনেরা চায়, আল্লাহ সেই আশা পূরণ করেন। মারিয়ার আশা পূরণ হয়, কিন্তু এমনভাবে পূরণ হয় যা মারিয়া কিছুতেই প্রত্যাশা করেনি। ঘটনা আরো বছরখানিক পরে। এর মধ্যে মারিয়া এমবিবিএস শেষ করেছে। রেজাল্টের অপেক্ষা করাকালীন সময়ে 2টা কোচিং ও পার্ট টাইম পড়ানো শুরু করে। পড়াশোনা শেষ করা এই শিক্ষাবৃত্তি বন্ধ হয়ে গেছে, যদিও আমানের বৃত্তি এখনো চলছে। আমানদের ফাউন্ডেশন, শর্মিলি আহসান ফাউন্ডেশন থেকে একটা মেসেজে জানিয়েছে, মারিয়ার ইন্টার্নি শেষ না হওয়া পর্যন্ত এই বৃত্তি চলবে। এই বৃত্তির টাকায় চলা কঠিন। এজন্যই এই কোচিংয়ে ক্লাস নেয়, আর আগের টিউশনিটা তো আছেই। আর তাছাড়া মারিয়া কোথায় যাবে? সবাই তো বাড়িতে গেছে, কিন্তু মারিয়ার তো যাওয়ার জায়গা নেই। হোস্টেলে বসে সময় কাটে না। এখন দিব্যি সময় কেটে যাচ্ছে। বই কেনার ঝামেলা না থাকায় কিছু টাকা জমা হচ্ছে। একদিন ঘুরতে ঘুরতে শাড়ির দোকানে যায়। সবাই প্রায় অনুষ্ঠানে অকেশনে শাড়ি পরলেও মারিয়ার পরা হয়নি। শাড়ির দোকানে যেয়ে হাত দিয়ে একটু নেড়ে দেখতে দেখতে একটা সুতির ব্লকের কাজ করা শাড়ি খুব পছন্দ হয়। টিয়া রঙের শাড়ি, তার উপরে গাঢ় সবুজ রঙের ব্লক করা। বাজেটের মধ্যে থাকায় কিনে ফেলে। সাথে এক পাতা সবুজ টিপার কাছে চুড়ি। সামনের বসন্ত উৎসবে এই শাড়িটা পরবে ভেবে তুলে রাখে। কখনোই এমন উৎসবে যাওয়া হয় না। বসন্ত উৎসব কিংবা পহেলা বৈশাখ এসবে যাওয়া হয়নি মারিয়ার। এক টাকা পয়সার সংকট, দ্বিতীয়ত পড়াশোনাতে এতটাই ডুবেছিল যে আর কিছুতে নজর দেওয়ার ফুরসত মেলেনি। এর মাঝে এমবিবিএস এর রেজাল্ট হয়। মারিয়া পাশ করেছে। প্রথমেই মনে পড়ে আমানের কথা, কিন্তু তাকে জানানোর কোন রাস্তা বের করতে পারে না। এই না পারার কষ্ট মারিয়াকে যেন কুড়ে কুড়ে খায়। এমবিবিএস এর পরে আরেক কষ্ট শুরু হয়, ইন্টার্নি। এরা ডাক্তার বটে, কিন্তু মানুষ কিনা সন্দেহ। এদের কেউই পাত্তা দেয় না, না রোগী, না সিনিয়র ডাক্তার, এমনকি সিনিয়র নার্সরাও গুনে না জানো। অথচ একটা সরকারি হাসপাতাল অনেক সময় টিকেই থাকে ইন্টার্নদের উপরে। কিছু হলেই এই ডাক্তারদের উপরে চালাও হামলা, মেরে আহত করে দাও। অথচ ভীষণ পরিশ্রম, সাথে অত্যন্ত কম সম্মানী। মারিয়ার ডিউটি ছিল আজ সার্জারি ওয়ার্ডে ডিউটি। একজন রোগীকে নিয়ে সিনিয়র স্যারদের ছুটে আসতে দেখে মারিয়া বুঝতে পারে নিশ্চয় কোন প্রভাবশালী কেউ হবে। না হলে স্যারেদের এভাবে ছোটার কথা না। ইমার্জেন্সি ওটি হবে। 10 মিনিটের মধ্যে ড্রেস পরে ওটিতে ঢুকতে বলে। ওটিতে ঢুকে মারিয়ার জ্ঞান হারানোর অবস্থা। কারণ রোগী হিসেবে ওটির টেবিলে শুয়ে আছে আমান। রোড অ্যাক্সিডেন্টে ভীষণ রকম আহত হয়েছে। প্রথমত মারিয়ার বুক ধরফর করতে থাকে, তার সাথে হাত পা কাঁপতে থাকে। কিন্তু মারিয়া সামলে নেয়। ও এখানে একজন ডাক্তার, আর ডাক্তার হিসেবে মারিয়ার প্রধান কর্তব্য রোগীকে ভালো করে তোলার ব্যবস্থা করা। আর আমানের কাছে তো মারিয়া এক জীবন পরিমাণ ঋণী। সেখানে ভেঙে পড়লে হবে না। প্রায় 4 ঘন্টা ধরে সার্জারি চলে। এক হাত এবং পায়ের হাড় ভেঙেছে। বুকে ব্যথা পেয়েছে, তবে এক্স-রে নরমাল, সেখানে কোন ফ্র্যাকচার নেই। কিন্তু স্কাল মানে মাথার খুলিতে ফ্র্যাকচার আছে, তবে আসার কথা হলো ইন্টারনাল হেমোরেজ নেই। ডাক্তাররা বলাবলি করছে রোগী অনেক লাকি।
ব্রেনে কোন ক্ষতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সার্জারির পরে আমানকে আইসিইউতে রাখা হয়েছে। মারিয়া সেখানে একটু ঘুরে আসে। বন্ধ চোখের নিচে রাত জাগার কালি। চেহারায় কিসের যেন অব্যক্ত বেদনা। মাথায় ব্যান্ডেজ, হাতে পায়েও ব্যান্ডেজ। দেখলে খুব কষ্ট লাগে। মারিয়ার যেন হাত পা খুলে আসতে চায়। ক্লান্তি এবং মানসিক ধকল যেন নিতে পারছে না। আইসিইউ এর স্পেশাল ড্রেস খুলে বের হয়ে আসে। আপনি কি পেশেন্টের পরিবারের কেউ? আইসিইউ এর বাইরে বেশ সুন্দর চেহারার একটা মেয়ে বসে আছে। তবে চেহারায় বিষণ্ণতা ছাড়াও একটু কাঠিন্যের ছাপ আছে। পরনে নীল কুর্তি টাইপ ড্রেস আর সাথে সাদা ফর্মাল প্যান্ট। একটা সাদা ওড়না গলার দুই পাশ দিয়ে ঝুলানো। মাথার চুল পেছনে পনিটেইল করা। এটাই কি আমানের স্ত্রী? বুকের মধ্যে তীব্র ব্যথায় কেমন টন টন করে ওঠে। আমাকে বলতে পারেন স্যারের কি অবস্থা এখন? মারিয়া যেন হোঁচট খায়। স্যার বলল মানে স্ত্রী নয়, কলিগ হবে। এজন্যই এমন কাঠিন্য মাখা চেহারা। পুলিশ বলে কথা, স্টেবল। কিন্তু আগামী 24 ঘন্টা অবজারভেশনে থাকবেন। ওনার পরিবারের কেউ আসেননি? অন্য একজন ডাক্তারও তাই বললেন। জানি না স্যারের কি হবে। এত ভালো একজন মানুষ। আসলে স্যারের পরিবারে ওনার বৃদ্ধ পিতা ছাড়া আর কেউই নেই। আমরাই মানে কলিগরাই স্যারের পরিবার। এই কথাগুলো শুনে মারিয়ার খুশি হওয়ার কথা। কিন্তু কেন যেন আরো কষ্ট লাগে। আপনজন ছাড়া জীবন যে কষ্টের তা মারিয়ার চেয়ে আর কে ভালো বোঝে? আচ্ছা, আমান কেন বিয়ে করেনি? নাকি কাউকে ভালোবেসে চেকা খেল? এসব নানান কথা মারিয়ার মাথায় ঘুরতে থাকে। সেই প্রশ্নগুলো আপাতত একটা সিন্ধুকে তালাবদ্ধ করে মারিয়া। আমানকে আগে সুস্থ হতে হবে। এজন্য মারিয়া তার সর্বোচ্চটুকু করবে। প্রথমেই আইসিইউতে ডিউটি নিতে হবে। আমানের দিকে অপলক তাকিয়ে থাকার তীব্র ইচ্ছা থেকে মারিয়া কিছুতেই নিজেকে নিবৃত্ত করতে পারে না। আমানের জ্ঞান ফিরল পাক্কা 4 দিন পরে। এই পুরোটা সময় মারিয়া ওর চোখের সামনে থেকে নড়েনি। এজন্য অবশ্য কম ঝামেলা করতে হয়নি। সার্জারি ইউনিটে স্যার তো কিছুতেই মারিয়াকে ছাড়বে না, আবার এমন নিয়মও আসলে নেই। অনেকের হাতে পায়ে ধরে তবেই অনুমতি মিলেছে, এজন্য অবশ্য তাকে জীবনের কাহিনী বলা লেগেছে। এই প্যাশন যে ওর জীবনে কত বড় ভূমিকা রেখেছে, ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তার বিস্তারিত বিষয় বলা লেগেছে। কিভাবে থানার হাজত থানা থেকে আজ এই মেডিকেলে, কিভাবে মাদকাসক্ত স্বামীর বউ থেকে ডাক্তার মারিয়া সেই ইতিহাস বলতে হয়েছে। তাতে মারিয়ার কোন খেদ নেই। ওর জীবনে আমানের ভূমিকার কথা মারিয়া তো মাইকিং করে বলতে রাজি। আমানের বন্ধ চোখ, ব্যথাতুর মুখ, কপালের পাশে লেপ্টে থাকা চুলের দিকে মারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব ইচ্ছে করে হাত দিয়ে চুলগুলো ছুঁয়ে দিতে। আল্লাহর কাছে আমানের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে। প্রার্থনায় ওঠা হাতগুলো মারিয়ার চোখের পানিতে ভিজে যায়। সিস্টাররা মাঝে মাঝে অবাক হয়ে নানান প্রশ্ন করে। ডাক্তার, পেশেন্ট আপনার কি হয়? প্রায় দেখি আপনার চোখে পানি। ওনার সামনে থেকে নড়তেই দেখি না। রক্তের সম্পর্কে কিছু হয় না সিস্টার। সব সম্পর্ক কি রক্ত কিংবা আত্মীয়তা দিয়ে হয়? উনি আমার জীবন বাঁচিয়েছেন সিস্টার। তবুও ডাক্তার এমন আন্তরিকতা, এমন সেবা অতি আপনজনেরও করে না। গত 3 দিনে আপনাকে তো ঘুমাতে কেউ দেখেনি। ওই চেয়ারেই বসে আছেন। উঠেন তো গোসল করে খেয়ে আসেন। সিনিয়র স্যাররা তো দেখেছেন। ওনার শীঘ্রই জ্ঞান ফিরবে। আপনি তো অসুস্থ হয়ে যাবেন। সিস্টার, আমিও তো মেডিকেল স্টুডেন্ট। জ্ঞান না আসা পর্যন্ত কোন নিশ্চয়তা নেই। কোমায় চলে যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি। মাথায় যে আঘাত, তাতে এখনো জ্ঞান না ফেরার কোন কারণ নেই। তবুও অদ্ভুত কোন অজানা কারণে ওনার জ্ঞান ফিরছে না। আল্লাহ ভরসা ডাক্তার। উনি অন্যের জীবন বাঁচানোর মতো পুণ্য করেছেন। আল্লাহ নিশ্চয় ওনাকে বাঁচিয়ে তুলবেন। আমান প্রথমে বুঝলো সে কোথাও শুয়ে আছে। মাথা, হাত, পা অসম্ভব ভারী হয়ে আছে। শরীর জুড়ে তীব্র ব্যথা অনুভব করলো। আশেপাশে শব্দ, গন্ধে বুঝতে পারলো হাসপাতালে শুয়ে আছে। কেন যেন তাকাতে ইচ্ছে করলো না। ওর জন্য কেউ কোথাও অপেক্ষায় নেই, এটা ওর মাথার মধ্যে যেন গেঁথেছিল। জীবনের প্রতি, বেঁচে থাকার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। ধীরে ধীরে মনে পড়ল কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওদের ড্রাইভারের কোন দোষ ছিল না। রাস্তাটা বাঁকানো ছিল। বিপরীত দিক থেকে আসা তীব্র গতির একটা ট্রাক একদম ওদের মাইক্রোতে আঘাত করে।
আমান একদম ড্রাইভারের পেছনের সিটে ছিল। ট্রাকের আসা দেখে পেছনের দিক থেকে ছটকে যেয়ে সিটের ফাঁক দিয়ে ড্রাইভারকে একদিকে ধাক্কা দেয়। এটা করতে যেয়েই আমানের শরীরের অনেকটা অংশ সামনের দিকে চলে আসে। বিরাট আঘাতে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। তারপর তীব্র ব্যথা আর সব অন্ধকার। আমান চেয়েছিল ড্রাইভার বেঁচে থাক। ওর পরিবার আছে, বউ, বাচ্চা, বাবা মা। ঠিক অতটুকু মুহূর্তে এই সিদ্ধান্ত কিভাবে আসলো আমান জানে না। কিন্তু ওর মনে হয়েছিল নিজের চেয়ে ড্রাইভারের বেঁচে থাকাটা বেশি জরুরি। প্রায় 5 মিনিট এভাবে চোখ বন্ধ করে নানান কথা ভাবছিল আমান। হঠাৎ শুনতে পেল কোন একটা নারী কণ্ঠ খুব নিচু স্বরে প্রার্থনার ভঙ্গিতে বলছে, আল্লাহ, উনি যেন কোমায় না চলে যায়। আল্লাহ, উনার জ্ঞান ফিরিয়ে দাও। আঘাত কয়েকটি হলেও তো জ্ঞান না ফেরার মতো না। আল্লাহ, প্লিজ আমানের জ্ঞান ফিরিয়ে দাও। আমানের নাম ধরে কে এভাবে কাঁদো কাঁদো কণ্ঠে প্রার্থনা করছে, তাও আবার নারী কণ্ঠ। এটাতে ভীষণ অবাক হয়ে চোখ খুলে আমান। চোখ খুলে আরো অবাক হয়। ডাক্তারদের সাদা এপ্রন পরা একটি মেয়ে 2 হাত জড়ো করে সেটা বুকের কাছে ধরে চোখ বন্ধ করে বিড় করে একই কথা বারবার বলে যাচ্ছে। মাথায় হালকা আকাশি রঙের একটা ওড়না টানা, চোখের নিচে কালি এবং ক্লান্তির ছাপ। আর এই তো সেই মেয়েটা, সেই যাকে পানাম নগরে দেখেছিল। আজ মুখটা শুকনা, খুবই বিষণ্ণ। কিন্তু আমানের মনে হয় পানাম নগরেও ঠিক না, এই মেয়েকে আগেও অন্য কোথাও দেখেছে। স্মৃতি হাতে ঠিক মনে করতে পারে না। ডাক্তার, চোখ তো খোলেন। আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। আপনার দোয়া কবুল হয়েছে। এক নার্স ওষুধ নিয়ে পাশের বেডে যাওয়ার সময় দৌড়ে এসে মেয়েটাকে ঝাঁকি দেয়। মেয়েটা শক খাওয়ার মতো চমকে উঠে আমানের দিকে তাকায়। আমান সেখানে তীব্র খুশির আভা দেখতে পায়। কিন্তু মেয়েটা আমানের সাথে কোন কথা না বলে দৌড়ে বের হয়ে যায়। আমান আরো অবাক হয়। এত কাকুতি মিনতি করছিল আমানের জ্ঞান ফেরার জন্য, কিন্তু এখন এভাবে বের হয়ে গেল কেন? আমানের সারপ্রাইজের পরে সারপ্রাইজ। কোন রকমে একটু মাথা ঘোরানোর চেষ্টা করে পারে না। অনেকটা ফিসফিসিয়ে ডেকে ওঠে, সিস্টার। সিস্টার পাশেই দাঁড়িয়ে ছিল। জি বলেন। এখন কয়টা বাজে? এখন 7:30 বাজে। সন্ধ্যা পার হতে গেছে। উনি কে? উনি দৌড়ে গেল কেন? উনি ডাক্তার। সম্ভবত বড় স্যারদের ডাকতে গেছেন। আপনি আর কথা বলবেন না? আপনার ভাইটালগুলো চেক করে নোট নিই। এখনই স্যারেরা এসে দেখতে চাইবেন। একটা মনিটরে আমানের বিপি, হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন সবকিছু হচ্ছিল। নার্স সেগুলো নোট করে নিলেন। আমানের মাথায় তখনও সেই এপ্রন পরা মেয়েটার কথাই ঘুরপাক খাচ্ছে। সে যে ডাক্তার এপ্রন দেখেই বুঝেছে। কিন্তু আমানের জন্য এভাবে কাঁদছিল কেন? আলহামদুলিল্লাহ, আপনার সবকিছুই মোটামুটি ভালোই আছে। ডাক্তার মারিয়া যেভাবে কান্নাকাটি করেছেন, আল্লাহ আপনাকে ভালো করবে সেটা আমরা জানতাম। ডাক্তার মারিয়া, যিনি এখানে ছিল, দৌড়ে গেল যে, আপনি চিনেন না? কিন্তু উনি তো সবাইকে বলে আপনি নাকি ওনার জীবন বাঁচিয়েছেন। গত 4 রাত প্রায় ঘুমায়নি। এই চেয়ারেই বসে কাটিয়েছেন। আমরা কত বললাম একটু ঘুমান, একটু রেস্ট নেন। তা উনি আমাদের কারো কথাই শুনেন না। একবার আপনার দিকে আর একবার এই মনিটরের দিকে তাকিয়ে থাকে। আর নীরবে খালি কাঁদে। এই সিস্টারটা একটু বয়স্ক। উনার একটু বেশি কথা বলার দোষ আছে। উনি আমাদের ট্রিটমেন্ট ফাইলে কিছু একটা লিখতে লিখতে নিজের মনে বকে যাচ্ছিল। মারিয়া। আমানের মনে পড়ে গেল 2টা দৃশ্য। থানার মধ্যে নববধূ বেশে এক মেয়ে, আর আমানের অফিসে সেই মেয়েটা এসে হঠাৎ পাছুয়ে সালাম করা। প্রতিধ্বনিত হলো একটা বাক্য, স্যার, আমি মেডিকেলে চান্স পেয়েছি। আমানের ঘোর কাটার আগেই একদল ডাক্তার এসে হাজির হলো। আমানের চেক আপে ব্যস্ত হয়ে পড়ে। কি ওষুধ চলছে, পরবর্তীতে কি ট্রিটমেন্ট প্ল্যান হবে, এসব নিয়ে নিজেরা আলোচনা করতে থাকে। আমানের শারীরিক অবস্থা কেমন ছিল আর এখন কেমন আছে, কি কি চেঞ্জ এসেছে, মারিয়া সিনিয়র ডাক্তারদের এসবের বিশদ বিবরণ দিচ্ছিল। আমান সেদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মারিয়া, সেই যে হাজতে বসে থাকা খরগোশের মতো ভীতু মেয়েটি আর ডাক্তার হয়েছে। আমান যে ভেবেছিল কোথাও কেউ ওর জন্য অপেক্ষায় নেই, তাহলে সেই কথাটা তো সত্য না। মারিয়ার কান্না, মারিয়ার প্রার্থনা প্রমাণ করে পৃথিবীতে কেউই আসলে ভালোবাসা শূন্য থাকে না। অপ্রত্যাশিতভাবে ভালোবাসা চলে আসে। আমরা হয়তো বুঝতে পারি না, অনুভব করি না।
আমরা হয়তো প্রেমিকা বা স্ত্রীর ভালোবাসার অপেক্ষায় থাকি, কিন্তু এদিকে বাবা মা তাদের জীবন দিয়ে ভালোবাসার ডালি নিয়ে বসে থাকে। কারো জীবনে হয়তো সেটা নেই, কিন্তু এমন চমৎকার একজন বন্ধু আছে যে সব সময় পাশে থাকে, কিন্তু সে চলে না যাওয়া পর্যন্ত বোঝা যায় যে আসল ভালোবাসার মানুষটা কে ছিল। আমানেরও তাই হয়েছে। বাবা সারা জীবন উদাসীন, আত্মকেন্দ্রিক। যিনি অপরিসীম ভালোবাসতেন, সেই মা চলে গেছেন। আমান ভেবেছিল ওর ভালোবাসার মানুষ আর কেউ নেই। কিন্তু কে জানতো এই মেয়েটা তার মঙ্গল কামনায় সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করছে, ওর সেবায় রাত দিন এক করে ফেলছে। একজন সিনিয়র ডাক্তার, অন্য সব ডাক্তার, নার্স সবাইকে সরিয়ে একটা চেয়ার নিয়ে আমানের সামনে বসে। আমান, তোমার মাকে আমি চিনতাম। আমারই ব্যাচমেট ছিল। চমৎকার হাসি খুশি একজন মানুষ। শর্মিলি কোথাও আসলে সেই জায়গাটাই আলোকিত হয়ে যেত। এমনই তার ব্যক্তিত্ব, এমনই তার আন্তরিকতা। তারই ছেলে তুমি। কিন্তু তুমি ভীষণ বিষণ্ণ, বিষাদে ভরা তোমার শরীর মন। এমনই গভীর সে বিষাদ যে তুমি বেঁচে থাকতে চানি। আমরা যতই চিকিৎসা দিই, ওষুধ দিই, তোমার কাছ থেকে কোন রেসপন্সই আসছিল না, কারণ বেঁচে ওঠার ইচ্ছাটাই তোমার ছিল না। তবুও যে জ্ঞান ফিরেছে এই মারিয়া মেয়েটার জন্যই। মারিয়ার জীবনের ইতিহাস আমি জানি। কেন জানি বলো তো? তোমার কাছে থাকার জন্য এই মেয়েটা আমাদের সবাই চেম্বারে চেম্বারে ঘুরেছে। এমন শুভাকাঙ্ক্ষী যার আছে, তার তো বুক ফুলিয়ে বাঁচা উচিত। আপনি ঠিকই বলেছেন স্যার। বি স্ট্রং ইয়াং ম্যান। আমাদের সবার জীবনে এমন বিষাদের সময় আসে। তুমি তো মানুষের, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করো, এখন নিজের জীবনের শান্তি আনার দিকে মনোযোগী হও। জীবনটা আফসোস করে কাটানোর জন্য খুবই ছোট। বরং সুখের স্মৃতি তৈরি করো, যেগুলো পড়ে তোমাকে হাসাবে, বেঁচে থাকার শক্তি যোগাবে। এরপর উনি উঠে মারিয়াকে রেখে কিছু বললেন। মারিয়া একটু পরে ফিরে আসলো, হাতে একটা সুপের বাটি। আমানের মুখোমুখি একটা টুলে বসলো। আমানের দিকে একটু তাকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। এদিকে আমান মারিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে চিনতে পেরেছেন কিনা জানি না। নিজেকে সামলে নিয়ে মুখ নিচু করে হাতের সুপের বাটিতে চামচ দিয়ে নাড়তে নাড়তে বলল মারিয়া। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই আমান ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল, মারিয়া। ভুল বললাম ডাক্তার মারিয়া। এক মুহূর্তের জন্য মারিয়া যেন কেঁপে উঠল। হাতের সুপের বাটির সাথে চামচে একটু জোরেই যেন বাড়ি খেল ঠক ঠক। যদিও সাথে সাথেই মারিয়া সামলে নিয়েছে, কিন্তু গোয়েন্দা বিভাগের তুখোর অফিসার আমানের চোখ ফাঁকি দেয় এতটা সহজ না। একটা অদ্ভুত বাস্তবতা কি জানো মারিয়া? কি? অস্ফুট স্বরে মারিয়া বলে উঠল, যেন নিজেকেই নিজে প্রশ্ন করছে মারিয়া। শব্দটুকু আমানের কানে পৌঁছেছে কিনা সন্দেহ। আমি ভাবছিলাম আমার জন্য কোথাও কেউ নেই, কেউ অপেক্ষায় নেই। বাঁচারই ইচ্ছা ছিল না। কিন্তু আমি যদি না বাঁচতাম, জ্ঞান ফিরে না আসতো, তাহলে কোন একজনের এই চোখের নিচের কালি, চোখের জল দেখার সৌভাগ্য কি হতো? মারিয়ার নিচু মুখ আরো নিচু হয়ে যায়। টুপ করে দু চোখ থেকে দুফোঁটা জল ঝরে পড়ে। নিজেকে সামলে মারিয়া সুপের বাটি আমানের সামনে নিয়ে আসে। আপনি কি খেতে হবে? হাতের অবস্থা যেহেতু খারাপ, আসেন খাইয়ে দিই। এখন তো আমার চোখ থেকে জল ঝরবে মারিয়া। মা চলে যাওয়ার দীর্ঘ সময় পরে কেউ আমাকে খাইয়ে দিচ্ছে, এতটা যত্ন নিচ্ছে। আপনি হয়তো কাউকে সে সুযোগ দেননি। আমানের মুখে স্যুপ তুলে দিতে দিতে আস্তে করে বলে। আমান আর কথা বাড়ায় না। ডাক্তারের কথা মতে স্মৃতি জমাতে থাকে। এই মুহূর্তটা নিশ্চিত একটা সুখের স্মৃতি। আচ্ছা মারিয়া আমার জন্য এত করছে, সেটা কি নিছকই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে? নিজেকেই প্রশ্ন করে আমান। মাথার মধ্যে পোকা ঢোকার মতো এই প্রশ্ন ঢুকে কামড়াতে থাকে যেন। আমানকে বেড়ে দেওয়া হয়েছে, কেবিনে আছে। আমানের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছিল। মামা চলে গেলেও আমানের মামি শামিমা জামান বেশ কিছুক্ষণ ছিলেন এবং বারবার কান্নাকাটি করছিলেন। আমানের মা শর্মিলির সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। তোমার উচিত ছিল আমাকে একটা সংবাদ দেয়া। এতদিন পরে জানলাম সেটা তোমার মামা জেনেছে বলে। আমি কি তোমার কেউ না? কাঁদতে কাঁদতে অনেকটা হেঁচকি তুলে শামিমা বলতে লাগলো। মামি, আপনি ভালো করেই জানেন যে আপনি এর মামা ছাড়া বলার মতো আপনার কেউ নেই। বাবা তো তাই নিজের দুনিয়া নিয়েই ব্যস্ত, কিন্তু আমার জ্ঞানী ফিরেছে কয়েকদিন পরে। এরপর ব্যথা বেদনা আর ভালোই লাগছিল না। আর আপনার শুনলে অযথা কষ্ট পাবেন, এটাও একটা কারণ। আমাদের আসলেই আপন মনে করলে এসব বলতে না।
আমার আপন সন্তান হলে কি আর এমন ভাবতে? মামি, আমি আসলে দিন দিন কেমন ডিপ্রেশনে চলে যাচ্ছি মনে হয়। কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না। সময় মতো বিয়ে না করলে এমনই হয় বাপ। এত করে বললাম বিয়ে কর, কিন্তু আমাদের কোন কথায় তুমি শোন না। মামি, মা চলে যাওয়ার পরে বাসাটাকে আমার নরক মনে হয়। সেখানে আর কাউকে আনতে ইচ্ছা করে না। আবার আলাদা কোথাও থাকার মতো অমানবিকও হতে পারি না। তুমি এভাবে ভাবো বলেই এমন মনে হয়। আমি তোমাকে আগেও বলেছি আমান, সব মানুষ একরকম হয় না। তোমার মামা যেমন চিল্লাতে চিল্লাতে বাসায় ঢোকে, মেয়ে দুইটাকে না দেখলে তার নাকি মাথা ঠিক থাকে না। কিন্তু তারও বাপু একটু এদিক ওদিক হওয়ার উপায় নেই। তার খাবার দাবার, কাপড় সব টিপটপ ফিটফাট রাখতে হয়, আর না হলে চিৎকার করে, মারাত্মক বকাঝকা করে। একদম পুলিশি মেজাজ দেখায়। এখন তার ভালো দিকটাকেই মনে রেখে অন্য দিক ভুলে থেকে সংসার করি। আমরা সবাই তাই করি, তোমার মাও তাই করেছেন। এখন উনি জীবিত নেই বলেই তোমার এসব মনে হয়। না হলে এগুলো জীবনের স্বাভাবিক ব্যাপার বলেই মনে হতো। আমান আর কথা বাড়ায় না, চুপ করে থাকে। ক্লান্তও লাগছে কিছুটা। মারিয়া কেবিনের দরজা ঠেলে ঢোকার পথে এই কথা শুনে থমকে দাঁড়িয়েছিল। শেষের কিছু টুকরো টুকরো কথা ওর কানে যায়, বুঝলো আমানের মনে কোন ট্রমা আছে। একই কথা ওর সিনিয়র স্যার বলেছেন। আমানের মানসিক সমস্যা আছে, তার বেঁচে থাকার ইচ্ছাও কম। কাউন্সিলিং করলে ভালো হয়। কিন্তু সমস্যা হলো এইটাই, রোগীরা বিশেষ করে উনি যেহেতু বেশ ডাক্তারটি গোয়েন্দা, এসব মানসিক সমস্যা বা কাউন্সিলিং বিশ্বাস করবে না। অথচ এই মানসিক সমস্যার জন্যই ওর রিকভারি দেরি হচ্ছে। মারিয়ার হাতে ফ্রেশ জুস, এক স্লাইস ডিমের পুডিং, এগুলো মারিয়া নিজেই করেছে। হাসপাতালের ক্যান্টিন বা হোটেলের খাবার আমানকে দিতে মারিয়ার মন সায় দেয় না। হ্যালো স্যার, এখন কেমন বোধ করছেন? রুমে ঢুকতে ঢুকতে মারিয়া জিজ্ঞাসা করে। মারিয়াকে দেখে আমানের নিষ্প্রভ চেহারায় কিছুটা যেন আলো ফিরে আসে। ঝলমলে একটা ভাব দেখা যায়। আরে মারিয়া, আসো। বাহ, তুমি তো একদম প্রফেশনাল কথাবার্তা বলছো। দামি বেসরকারি হাসপাতালে গেলে এমন করে বলে। আমাকে এত স্যার স্যার করার কিছু নেই। নাম ধরেই ডাকতে পারো, বিদেশে হলে তো মিস্টার আমানি বলতো। মারিয়াকে ইজি করতে যেয়ে আরো বিব্রতকর অবস্থায় ফেলে দেয় আমান। শামিমা জামান কিছুটা অবাক হয়ে মারিয়ার দিকে দেখালো। বেশ মিষ্টি চেহারার একটা মেয়ে, ডাক্তারদের এপ্রন পরা। শামিমা জামানের ভালো লাগে। মারিয়া খাবারের বক্স নিচে রেখে আমানকে দেখতে লাগলো। আপনার প্রেসারটা আজও কিন্তু একটু হাই আছে। গত রাতে কি ঘুম হয়নি? না, ঘুম হয়েছে, তবে ছাড়া ছাড়া মানে বারবার ঘুম ভেঙেছে। আর মাথার ব্যথাটা বেশ কষ্ট দিচ্ছে। আচ্ছা, আমি নোট নিয়ে রাখছি। রাতে স্যার রাউন্ড দেবে, তখন জানাবো। তবে আপনি কোন কিছু নিতেই চিন্তা করবেন না। শামিমা তখনও মারিয়াকে দেখে যাচ্ছে। ওদের মধ্যে ফর্মাল নাকি ইনফর্মাল সম্পর্ক সেটা বুঝতে পারছেন না। ও মারিয়া, উনি আমার মামি। আমার তো মা নেই, উনি এখন আমার মা বলতে পারো। দেখো কেটে কেটে কেমন চোখ ফুলিয়েছে। আর মামি হলো ডাক্তার মারিয়া, আমাকে বলা যায় এই ডাক্তারই বাঁচিয়ে তুলেছে। আন্টি, আসসালামু আলাইকুম। আপনাকে আগেই সালাম দেওয়া উচিত ছিল। আসলে আমি প্রথমেই কারোর সাথে কথা বলতে পারি না, ক্ষমা করে দেবেন। আর আমান স্যার ভুল বলেছেন, উনি বরং আমার জীবন বাঁচিয়েছেন। মারিয়া তড়িঘড়ি করে উত্তর দেয়। আর তুমি বুঝি তার প্রতিদান দিচ্ছ? আমানের মুখ ফুটে এই কথা বের হয়ে আসে। এই কথাটা গত কয়েকদিন ধরেই আমানের মাথায় ঘুরছিল। আজ নিজের অজান্তেই মুখ ফসকে বের হয়ে গেছে, সাথে যে মামি আছে ভুলেই গেছে। মারিয়া কোন উত্তর দেওয়ার আগেই আমানের মামি বলে উঠলেন, ঠিক কার জীবন বাঁচাচ্ছে কিছুই বুঝলাম না। মামি, তুমি তো জানো মায়ের একটা ফাউন্ডেশন আছে, সেখান থেকেই কিছু হেল্প পেয়েছে মারিয়া। এজন্যই অতি কৃতজ্ঞতা বোধ থেকে এসব বলছে। তড়িঘড়ি করে আমান বলে ওঠে। আমান চায় না সেই হেজতখানার গল্প মারিয়া করুক। মারিয়া নির্দ্বিধায় সব জায়গায় এই গল্প করে, কিন্তু আমান চায় না মারিয়া কারো কাছেই ছোট হোক। আর আমান স্যার ভাবছেন সেই ঋণ শোধ করতেই আমি ওনার বাড়তি দেখাশোনা করি। আসলে ডাক্তার হিসেবে আমার তো এটুকু দায়িত্ব। মারিয়া এবং আমান উভয়ই জানে দুজনই পুরোটা সত্যি বলে নাই। আর শামিমা জামানের অভিজ্ঞ চোখ অনেক কিছুই দেখলো এবং বুঝলো যা ওরা কেউ বোঝেনি। স্যার বলল, আপনি ইচ্ছা করলে বাসায় যেতে পারবেন। কমলালেবুর খোসা ছাড়িয়ে একটা পিরিচে রাখতে রাখতে মারিয়া এটা বলে।
আমান খুব মনোযোগ দিয়ে মারিয়ার এই লেবুর খোসা ছাড়ানো দেখছিল। আজ 10 দিন হলো আমান এই কেবিনে। মাথার আঘাত মোটামুটি সেরে উঠেছে, কিন্তু হাত ও পায়ের ব্যান্ডেজ খুলতে আরো কমপক্ষে 10-15 দিন। প্রথম 5 দিন মারিয়া একদম ওর রুমে বেশিরভাগ সময় থাকতো। রাতেও থাকতে চেয়েছিল, কিন্তু আমান অ্যালাউ করেনি। আমানের গানমান আছে, সেই রাতে থাকে। একজন ওয়ার্ড বয় আছে, সে ওয়াশরুমে যেতে আসতে হেল্প করে। কিন্তু খাবারের দায়িত্ব মারিয়া জোর করেই নিয়েছে। এখন মারিয়া অন্য সেকশনে ডিউটি করে, কিন্তু সুযোগ পেলেই এখানে চলে আসে। আমানের ওষুধগুলো সময় মতো খাইয়ে দেয়। ওর রুম থেকে আলাদা করে খাবার রান্না করে আনে। বাসাতে যেতে পারি, কিন্তু তাতে করে তোমার এতদিনের পরিশ্রম সব বৃথা যাবে। মানে, এক, বাসায় এমন সেবা করার লোক নেই। আর দ্বিতীয়ত, সেখানে সারাক্ষণ থাকলে আমার আর বেঁচে থাকার ইচ্ছে থাকবে না। মারিয়া কমলা লেবুর পিরিচটা আমানের কাছে দেয়। এরপর চটপট একটা টিস্যুতে হাত মুছে আমানের চোখের দিকে তাকিয়ে বলে, আজ বিকালে আপনাকে ঘুরতে নিয়ে যাব। এখানে? কোথায় আর কিভাবে? হুইল চেয়ার এনে নিয়ে যাব। কোথায় সেটা গেলেই বুঝবেন। 2টা ট্যাবলেট আমানের হাতে দিয়ে খেতে বলে টিফিন বক্স গুছিয়ে বের হয়ে যায়। আমানের কাজ নেই, মোবাইলে সময় কাটানোর তেমন অভ্যাস নেই। সব সময় কাজের মধ্যে থাকা অভ্যাস। এখন হঠাৎ করে এতটা সময় পেয়ে কি করবে বুঝে উঠতে পারে না। মারিয়া অবশ্য কিছু ভালো ভালো বই এনেছে, সেগুলোর পাতা উল্টায় 2-1 বার। কিন্তু এখনো ভালোভাবে সুস্থ না হওয়ায় ঠিক মনোযোগ দিতে পারছে না। কিন্তু মারিয়ার বিষয়ে আমান একটু সতর্ক হচ্ছে, কারণ আমানের মনে হচ্ছে মারিয়া আমানের প্রতি ভীষণ ফুটবল। সত্যি বলতে আমানও মারিয়ার প্রতি ফুটবল সেই পানাম নগরে দেখার সময় থেকেই। কিন্তু সেটা তো মারিয়াকে না জেনে, জানার পর থেকে নিজেকে সামলে নিয়েছে। মারিয়া আমানের চেয়ে বয়সে 8-10 বছরের ছোট, বলা যায় বাচ্চা একটা মেয়ে। এই বয়সের আবেগ এখনো বাস্তবতা বোঝেনি। হাজতখানা থেকে মারিয়াকে বের করে পড়ার সুযোগ দেওয়াতে মারিয়ার চোখে আমান হিরো। কিন্তু মারিয়ার জায়গায় যে কোন মেয়ে থাকলেই আমান তাকে এভাবেই সাহায্য করত। এখানে মারিয়ার মনে যে ভালোবাসার অনুভূতি, তার সাথে কৃতজ্ঞতা বোধ মেশানো। মারিয়া একটা ঘোরের মধ্যে আছে, আমান চায় না মারিয়ার এই অবস্থার কোন সুযোগ নিতে। মারিয়া মেধাবী, সামনে আরো ভালো ভবিষ্যৎ। ভালো জায়গায় যেতে পারলে যোগ্য জীবনসঙ্গীর অভাব হবে না। আর আমানের তো বিয়ে করারই ইচ্ছা নেই। বিকেলে মারিয়া আসে, সাথে হুইল চেয়ার। আমানকে নিয়ে হাসপাতালে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। হাসপাতাল, থানা, আদালত এইসব জায়গায় গেলে জীবন দেখা যায়। আমান পেশাগত জীবনে নানা রকম জীবন দেখে অভ্যস্ত, কিন্তু হাসপাতালের জীবন একদম ভিন্ন। এখানে মানুষ বাঁচতে আসে, সবার চোখে মুখে বেঁচে থাকার আকুতি। এই চিপে চাপা নানান করিডোর পার করে মারিয়া আমানকে একটা ওয়ার্ডে আনে। এখানে বেশিরভাগ রোগীর অবস্থা খারাপ, শুকিয়ে গেছে, স্যালাইন চলে কিংবা চুপচাপ নীরব হয়ে শুয়ে আছে। ওই মেয়েটার বয়স মাত্র 20, ওর নাকি ইচ্ছা ছিল ডাক্তার হবে। স্টেজ 3 ক্যান্সার। ক্যান্সারের জীবাণু ওর সারা শরীরে ছড়িয়ে গেছে। বাবা মার সব জমি জমা বিক্রি করে চিকিৎসা করাচ্ছে। শেষ সম্বল বাড়িটাও বন্ধক রেখেছে। এখন আর কেমন নিতে পারে না, ফুটবল হয়ে গেছে, খেতে পারে না। তবুও ক্ষীণস্বরে যা বলে তার সারমর্ম হলো বেঁচে থাকার খুব ইচ্ছা। আমান খুব শক্ত মানুষ, ডাকসাইটে গোয়েন্দা, নার্ভ শক্ত মানুষ। কিন্তু আর এখানে এসে এইসব মানুষগুলোকে দেখে ওর চোখ ভিজে যায়। মারিয়া আমানকে নিয়ে সামনের খোলা মাঠে নিয়ে যায়। বড় সবুজ মাঠ, রোগীদের ও আত্মীয় স্বজনের ভিড় চারিদিকে। বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখা লড়াইতে সবাই ব্যস্ত। স্যার, আপনাকে এখানে নিয়ে আসার কারণ আছে। আপনার ভেতরে কোন এক কারণে হতাশা আছে, জীবনের প্রতি বিতৃষ্ণা আছে। কিন্তু এখানে দেখেন বেঁচে থাকার জন্য মানুষের কি আপ্রাণ চেষ্টা, কি অপরিসীম আগ্রহ। আপনাকে বেঁচে থাকতে হবে। বুঝি মারিয়া, কিন্তু বেঁচে থাকার কারণ খুঁজে পাই না। আমি আপনাকে কারণ বের করে দিচ্ছি স্যার। কিভাবে? মারিয়া ফোন বের করে কাকে যেন ফোন দিয়ে এই মাঠে আসতে বলে। আমান কিছুটা অবাক হয়। এর কিছুক্ষণ পরেই হঠাৎ একটা দম্পতি এসে আমানের পাজরেই কাঁদতে থাকে। আমান ভীষণ বিব্রত হয়। মারিয়া সেটা বুঝতে পেরে তাদের সরিয়ে আনে। এমন করে আমিও আপনার পা ছুঁয়েছিলাম স্যার, আমার জীবন বাঁচানোর জন্য। এই ছেলেটাকে তো আপনি চিনেন স্যার, আলম আপনাদের গাড়ির ড্রাইভার। আপনি অ্যাক্সিডেন্টের সময় আলমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে এগিয়ে গিয়েছিলেন।
যার ফলে আলমের বড় কোনো আঘাত বা ক্ষতি হয়নি। শুধু আলম না, ওর পরিবারের 5 জন লোক বেঁচে গেছে। আলম আর ওর বউ বেশ কয়েকদিন ধরেই আসতে চায়। আমি নিষেধ করেছিলাম আর আসতে বলি। ওরা আসার জন্য মুখিয়েছিল। এই আমি মারিয়া। আলম, এসব মানুষের জন্যই আপনাকে বেঁচে থাকতে হবে স্যার। আমান আবেগাপ্লুত হয়। না, মারিয়া মেয়েটা আটকা দিয়ে ছাড়ল। এক অদ্ভুত ভালো লাগায় আমানের মন ভরে যায়। আমান কাছে ভর দিয়ে বন্ধ দরজাটার সামনে এসে একটু থমকে দাঁড়ায়। বড় করে একটা দীর্ঘশ্বাস নেয়। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে আমান আজ এই দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তবুও নক করতে যেয়ে থেমে যায়। আবার মনে সব শক্তি একত্র করে নিজেকে স্থির করে নক করে ঠক ঠক। ভেতর থেকে ভারী কণ্ঠের আওয়াজ শোনা যায়। কাম ইন। খোলাই আছে। ক্র্যাচে আর একটু ভর দিয়ে আর এক হাত দিয়ে একটু একটু করে দরজাটা খুলে টাইলসের ফ্লোরে ক্র্যাচের খ্যাস খ্যাস শব্দ তুলে ভেতরে ঢোকে। তখন শেষ বিকেল, সূর্য লাল হয়ে আসতে যাবে। সেই স্বল্প আলোতে আমানের শরীরের ছায়া কেমন দীর্ঘ দেখায়। আমান তাকিয়ে দেখে দরজার ঠিক উল্টো দিকে বড় জানালার পাশে একটা কাঠের চেয়ারে যিনি বসে আছেন, তার হাতে একটি বই। বই খোলা, কিন্তু ওনার দৃষ্টি জানালার বাইরে, যেখানে বেশ কয়েকটি চারা আমগাছ লাগানো। তারপরে মূল ফটক আর ফটকের বাইরে ব্যস্ত রাস্তা। যিনি বসে আছেন, ওনার বয়স হঠাৎ করে বোঝা যায় না। 65 থেকে 70-এর মধ্যে হতে পারে। ঋজু শরীর, মেদহীন, পরিপাটি পোশাক, কিন্তু চোখ জোড়ায় যেন রাজ্যের বিষণ্ণতা। আসো, বিছানায় বসো, তাতে তোমার সুবিধা হবে। নজর না ঘুরিয়েই কথাগুলো বললেন। আমান আস্তে আস্তে বিছানায় যেয়ে বসলো। সাবধানে ক্র্যাচটা রাখলো। বহুদিন ধরে এই সময়ের প্রতীক্ষায় ছিলাম। যেন কত যুগ ধরে ভেবেছিলাম এই সময় বুঝে আসবে না। কিন্তু ভাগ্য ভালোই মনে হয়, জীবিত থাকতে সেই সময়ের দেখা পেলাম। কেন প্রতীক্ষায় ছিলেন? মনের ভার কমাতে। তোমার মায়ের মৃত্যুর পরে তুমি খুব ভেঙে পড়েছিলে এবং সেটা সবাই জানে। সবাই তোমাকে সান্ত্বনা দিয়েছে, তোমার পাশে থেকেছে। কিন্তু আমি ভুগেছি অপরাধ বোধে। শর্মিলী মানে তোমার মা কখনোই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। আমার প্রতি তার অনেক অভিমান ছিল, কিছুটা বুঝতাম। কিন্তু এভাবে অসময়ে না বলে চলে যেয়ে আমাকে যে এত বড় শাস্তি দেবে তা বুঝিনি। অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছি। আমি সেই থেকে শাস্তি পাচ্ছি না আমান। আমার মন সবসময় জলে পুড়ে ছাই হয়ে যায়। আমি 24 ঘন্টা ধরেই তার কাছে ক্ষমা চাই। কিন্তু আমাকে তো কখনোই কিছু বলেননি। তোমার চোখে আমার প্রতি কেমন যেন ঘৃণা দেখেছি। তোমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী এমন কিছু লিখেছি। বাবা হিসেবে সব সহ্য করা যায়, কিন্তু সন্তানের ঘৃণা সহ্য করা যায় না। এজন্যই বুঝি হাসপাতালে আমাকে চুপি চুপি দেখতে যেতেন। আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম, হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেন। তোমাকে এসব কে বললো? কে বললো সেটা বুঝি খুব জরুরি? বাইরে দাঁড়িয়ে এভাবে না কেঁদে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারেন না বাবা? আমার বুকের মধ্যেও তো মরুভূমি হয়ে আছে। মা নেই, আপনি থেকে নেই। আমার জীবনই যে মরুভূমি হয়ে গেছে বাবা। আমানের চোখ বেয়ে অঝরে জল ঝরতে থাকে। আমানের পিতা রিটায়ার্ড আর্মি অফিসার, তার সব ইগো, অভিমান ভুলে গিয়ে দৌড়ে যেয়ে আমানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন। আমান বাবার গায়ের গন্ধ ভুলে গিয়েছিল। আজ কতকাল পরে যেন আবার সেই গন্ধ খুঁজে পায়। অনেক অনেক বছর আগে আমান যখন ক্লাস 3-তে পড়ে, তখন ওর স্কুলের এক বাচ্চা ওকে খুব মারে। আমান খুব নরম ছিল, মায়ের খেয়ে চোখ মুখ ফুলে বাসায় ফিরে আসে। সেই সময় ঘটনাক্রমে ওর বাবা বাসায় ছিলেন। আমানকে ঠিক এইভাবে জড়িয়ে ধরেছিলেন আর মিলিটারি মেজাজে চিৎকার করে বলেছিলেন, কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়, আমার ছেলেকে কাঁদায়। আমানের মনে হলো বহুকাল পরে যেন বাবার সেই ভালোবাসা, আশ্রয় সে খুঁজে পেয়েছে। মারিয়া মেয়েটার প্রতি কৃতজ্ঞতায় ওর মন ভরে যায়। সেদিন মাঠ থেকে ফিরিয়ে রুমে নিয়ে এসে মারিয়া বলেছিল, আপনার বাসায় চলে যাওয়া উচিত। আমার বাসার কোন কিছুই তুমি জানো না। কিছুটা বিরক্ত হয়ে আমান জবাব দেয়, আমানের পারিবারিক জীবন ওর ফুটবল জায়গা। এই বিষয়ে ও কারোর সাথেই কথা বলতে চায় না। কেউ অহেতুক আগ্রহ দেখালে আমান বিরক্ত হয়, বিব্রত হয়। আমান তখন হুইল চেয়ার থেকে উঠে বিছানায় শরীর এলিয়ে দিচ্ছিল। মারিয়া ধীরে ধীরে কেবিনের জানালার কাছে যায়। খোলা জানালার দিকে মুখে করে বহুদূরে দৃষ্টি মেলে বলতে থাকে, আপনার একজন বাবা আছেন যিনি আপনার অজ্ঞান মুহূর্তে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদেন। আপনি ঘুমিয়ে থাকলে চুরি করে দেখে যান।
আপনাদের মধ্যে কিসের এত দ্বন্দ্ব, কিসের এত কষ্ট জানি না, কিন্তু আপনার একজন বাবা আছেন যিনি আপনার জন্য লুকিয়ে হলেও কাঁদেন, এটাই আমার কাছে বিরাট ব্যাপার মনে হয়। আমি তো জানি কি না থাকার কষ্ট। আর এই হাসপাতালে দিনের পর দিন মানুষের জীবন দেখতে দেখতে বুঝে গিয়েছি জীবন কত তুচ্ছ, অভিমান কত বিলাসিতা। মারিয়ার কথায় আমান কোন উত্তর দেয় না। মারিয়া চলে যায়। সারা রাত বহুত চিন্তা করে পরের দিন রিলিজ নিয়ে বাসায় আসে। তারপর আজ এই মুহূর্তে বাবার বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদছে আমান, এক অপার্থিব শান্তি অনুভব করছে। আমানের সামনে ওর মামি শামীমা জামান রাগান্বিত অবস্থায় বসে আছেন, কিন্তু আমান ততটা গুরুত্ব দিচ্ছে না। আমানের হাতে এডগার অ্যালান পোয়ের একটি অরিজিনাল হার্ডকভার বুক, সেটা নিয়েই নাড়াচাড়া করছে। মামি কিছু বলছে না, আমান বুঝতে পারছে, কিন্তু তেমন গুরুত্ব দিচ্ছে না। আমান, আমি তোমাকে কিছু বলছি। কিছুটা রাগান্বিত স্বরে শামীমা বলে ওঠেন। জি মামি, কি বলছেন ঠিক বুঝতে পারছি না। না বোঝার কিছু নেই আমান, তুমি এত বড় মাপের গোয়েন্দা আর আমার এই সরল বাংলা বোঝ না। এতদিন তোমার বাবা ঝামেলা ছিল, তোমার বাসার পরিবেশ ভালো ছিল না, এসব বলেই তো বিয়ে করনি। এখন তো মোটামুটি সেসব সমস্যা নেই। তোমার বাবাই বরং আমাকে ডেকে অনেক অনুতপ্ত হয়ে কথা বলেছেন, আবার অনুরোধ করেছেন যেন তোমাকে বিয়ে করতে বলি। তোমার মামার সাথে নিজের সব ইগো ভেঙে কথা বলেছে, কান্নাকাটি করেছেন। এখন তাহলে সমস্যা কি আমান? একটু কি দেরি হয়ে গেল না মামি? এদিকে বয়স তো বসে নেই। দেখো কে কখন অনুতপ্ত হবে, নিজের ত্রুটি বুঝতে পারবে, এটা বলা মুশকিল। তোমার বাবা তবুও অনুতপ্ত হয়েছেন, অনেক মানুষ তো আমি ঠিক আছি এমন একটা অহং নিয়েই দুনিয়া ছাড়ে। আর উনি দীর্ঘদিন ধরেই নিজের ভেতরে জলে পড়ে যাচ্ছিলেন। তোমারও তো উচিত ছিল বাবার কাছে যাওয়া। সেই হিসেব করলে তো ইগোর সমস্যা তোমারও ছিল। যাই বলো না কেন, উনি তোমার বাবা, এটা কোন অবস্থাতেই বলা উচিত না। আমান, আমি যতদূর জানি তোমার বয়স 33-34, 50 বছর তো আর হয়নি। তাহলে মেয়ে পাবে না এমন ভাবছো কেন? আমি তো মেয়ে ঠিকই করে ফেলেছি। তাকে? চমকে উঠে হাতের বই রেখে সোজা হয়ে বসে আমান। মামা, মামি এর বাবা একজোট হলে ঠেকানো মুশকিল। না জানি কাকে পছন্দ করলো। কেন ওই ডাক্তার মেয়েটা তোমাকে যে জান প্রাণ দিয়ে সেবা করলো। ওহ, মারিয়া। নাম মনে নেই, কিন্তু মেয়েটা বেশ মিষ্টি আর লক্ষ্মী। আমার খুব পছন্দ হয়েছে। বিয়ের আগে সব মেয়েকেই এমন মিষ্টি আর লক্ষ্মী মনে হয় মামি। আসলে ঝামেলা হয় বিয়ের পরে। মারিয়া হয়তো কৃতজ্ঞতা বোধ থেকেই আমার জন্য করেছে। এখানে বিয়ের প্রস্তাব দেয়া বাড়াবাড়ি হবে মামি। তুমি না তুখোর গোয়েন্দা আমান, কিন্তু তোমার মাথায় তো বুদ্ধি নেই। আসলে ছেলে মানুষের চোখে কম দেখে। তোমার প্রতি ওর এমন নিবেদিত প্রাণ আন্তরিকতা দেখেও বোঝনি? ওর চোখ দেখে কিছু বুঝতে পারোনি? কি আশ্চর্য মামি, বয়সের গ্যাপটা বুঝতে পারছেন না? ও আমার থেকে অন্তত 8-9 বছরের ছোট। অ্যাডজাস্ট করতে পারবে কিনা জানি না। কষ্ট হবে। আমি তো তোমার মামার 10 বছরের ছোট। কই, আমাদের তো প্রবলেম হয় না। আর নীলের কথাই চিন্তা করো। ক্লাসমেট বিয়ে করলো, কিন্তু টিকলো না তো। শামীমা জামানের কণ্ঠরোধ হয়ে আসে। উনার আদরের বড় মেয়ে নীলা প্রেম করে ক্লাসমেটকে বিয়ে করে, কিন্তু কিছুদিন পর থেকেই অশান্তি, গন্ডগোল, বাধ্য হয়ে ডিভোর্স। এখন মেয়েটা দেশের বাইরে মাস্টার্সের একটা কোর্স করছে। এজন্যই বলছি আমান, বয়সের গ্যাপ সমস্যা না। পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসাই বড় কথা। বিয়েটা তো একটা জুয়া খেলার মতো। সুখী হবে কি হবে না আগে থেকে বোঝা মুশকিল। ওর সাথে কথা বলে দেখো। তুমিও যে মেয়েটাকে পছন্দ করো আমি বেশ বুঝতে পারি। আমান চুপ করে থাকে, মামির কথা ভাবতে থাকে। মারিয়ার সাথে একটা খোলামেলা আলাপ দরকার, কিন্তু হঠাৎ করে এই আলাপ করা কঠিন। কিছুদিন দেখা সাক্ষাৎ হলে একে অপরকে বুঝতে সুবিধা হতো। আরো কিছুদিন পরে। আমান এখন সুস্থ। মারিয়া মাঝে মাঝে ফোন দিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেয়। 2-1 মিনিট পরে কথা বলে। একদিন আমান মেডিকেলের পাশ দিয়ে যাওয়ার সময় মারিয়াকে মেসেজ দেয়, খুব বিজি। মারিয়ার এই রোস্টারে ডিউটি ছিল না, হোস্টেলেই ছিল। তড়িৎ উত্তর দেয় না তো স্যার, ফ্রি আছি। পরের মেসেজ পাশ দিয়েই যাচ্ছিলাম, 1 কাপ চা কি একসাথে খেতে পারি? মারিয়া চমকে ওঠে।
ও হতবিহ্বল হয়ে পড়ে। আমানের মতো রোবট থেকে চা খাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছে। তড়িঘড়ি করেই উত্তর দেয়, জি অবশ্যই। ওপাশ থেকে উত্তর, রেডি হয়ে আসো, মেইন গেটে আছি, টেক ইউর টাইম। মারিয়ার প্রথমেই মনে হয় কি পরবো। একটা লাইট ইয়েলো রঙের থ্রি পিস বের করে দ্রুত পরে ফেলে, চুলগুলো ছেড়েই রাখে, কপালে ম্যাচিং টিপার লিপস্টিক সাথে কাজল। দ্রুত জুতোয় পা গলিয়ে নিচে নেমে যায়। আমান ড্রাইভারকে আনেনি, অন্য কোন কাজ না, আসলে মারিয়ার সাথে দেখা করতে এসেছে। মারিয়াকে তো আমান পছন্দ করেই, দেখা সাক্ষাৎ করতেই আসা। কিন্তু সেটা বললে মারিয়া যদি হ্যাংলা ভাবে। হালকা হলুদে মারিয়াকে যেন ফুলের মতোই সুন্দর লাগছে। মেয়েটাকে দেখে আমান হার্টবিট মিস করে। না, এই বয়সে এসেও এমন তোলপাড় আবেগ মানায় না, নিজেকে নিজেই শাসন করে আমান। আমান পরেছে সাদা ফর্মাল শার্ট, হাতা কিছুটা গুটিয়ে ভাঁজ করে রাখা। লম্বা হ্যান্ডসাম আমানকে মেডিকেল স্টুডেন্টরা, বিশেষ করে হবু ডাক্তারনীরা ঘাড় ঘুরিয়ে দেখালেও সংবরণ করতে পারছে না। মারিয়া, কেমন আছো? জি স্যার, ভালো আছি। গাড়িতে উঠো। নীরবে কিছুক্ষণ ড্রাইভিং করলো আমান। আচ্ছা মারিয়া, আমি কি তোমার টিচার? না তো। হঠাৎ এমন প্রশ্নে মারিয়া অবাক হয়। তুমি তো আমার অধীনে চাকরিও করো না, তাই না? না। তাহলে স্যার কেন বলো? আচ্ছা বললাম না, তাহলে কি বলবো? আমার একটা নাম আছে, আমান। মারিয়া আমানের কথা বলার স্টাইলে হেসে ফেলে। মারিয়া জানালার গ্লাস খুলে দিয়েছিল। বাইরের বাতাসে ওর খোলা চুল উড়ে চোখে মুখে লেপটে যায়। হাত দিয়ে সেটাই সামলাতে সামলাতে হেসে ফেলে। আমান আর চোখে এই অপার্থিব সুন্দর দৃশ্য দেখে আর ভাবে মনের দ্বিধা সংকোচ দূর করে কি ভালো লাগার কথা জানিয়ে দেবে। শহর ছাড়িয়ে হঠাৎ একটা নদী, কেমন যেন গ্রামীণ পরিবেশ, বাতাসটাই অন্যরকম। আকাশটাও বেশ নীল। সেখানে নদীর ধারে একটা বটগাছ, তার পাশেই কয়েকটা খাবারের দোকান আর চায়ের দোকান। তোমাকে চা খাওয়াতে চেয়েছি, এজন্য এখানে আনলাম। ভালো কফি শপ ছেড়ে এখানে আসায় আবার মন খারাপ করো না। কি যে বলেন, জায়গাটা খুব সুন্দর। শহরের কাছেই এমন দারুণ জায়গা আছে জানতামই না। আমান গাড়িটা পার্ক করে চায়ের দোকানে এসে বসে। আমানের সাথে মারিয়াও এসে বসে। এখানে একটা বাঁশের বেঞ্চ মতো আছে, প্লাস্টিকের চেয়ারও আছে, তবে ইচ্ছা করেই ওরা বাঁশের বেঞ্চে বসেছে। ও মামা, আপনার স্পেশাল চা দেন, 2 কাপ। জি স্যার, দিতেছি। আপনি বুঝি প্রায় এখানে আসেন? মারিয়া ঘাড় ঘুরিয়ে আশপাশের দৃশ্য দেখতে দেখতে জিজ্ঞাসা করে। প্রায় আসার তো সুযোগ পাই না, কিন্তু যখন কিছু ভালো লাগে না, মন শান্ত করতে এখানে আসি। তবে কোনো মেয়েকে নিয়ে আজ প্রথম আসলাম। আজ বুঝি মন খারাপ? না, আজ বরং মন ভালো। কোনো মেয়েকে নিয়ে আসতে পারলাম, তাও আবার ডাক্তার মেয়ে। পথে ঘাটে অসুস্থ হলে, অসুবিধে হলে কোনো চিন্তা নেই। এটা বলে নিজের রসিকতায় নিজেই হো হো করে হাসতে থাকে আমান। মারিয়া লজ্জা পেয়ে যায়। আচ্ছা মারিয়া, জীবন নিয়ে তোমার ভাবনা কি? এই ধরো ভবিষ্যৎ পরিকল্পনা। কিছুক্ষণ নদী, আবহাওয়া, এসব হাবিজাবি বিষয়ের কথা বলার পরে সদ্য তৈরি হওয়া ধোয়া উঠে চায়ের কাপে একটু চুমুক দিয়ে আমান জিজ্ঞাসা করে। মারিয়া একটু চমকে ওঠে। ওর জানে জিহ্বা পড়ে যায়। আমান দেখে শুধু শুধু বেড়াতে নিয়ে যাবে না, এমনটা মারিয়া বোঝে। যদিও আমান মারিয়াকে এখানে আনায় মারিয়া অবাকই হয়েছে, কারণ আমানের অ্যাক্সিডেন্টের পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আমানের আচার আচরণ, ভাবভঙ্গি বলে দেয়, আমান নিজেকে আড়ালে রাখতে চায়, মারিয়ার থেকে দূরে থাকতে চায়। কোন চিন্তা নেই, যেভাবে যাচ্ছে যেতে থাক। ইন্টার্নি শেষ হলে কয়েকটা ডিপ্লোমা কোর্স করবো ভাবছি। ততদিনই সনদও রেডি হয়ে যাবে। দূরে মফস্বলের কোন ক্লিনিকে যোগ দেবো, এই তো। সে কি মারিয়া, তুমি এফসিপিএস করবে না? কিংবা বিসিএস দেবে না? না স্যার, সরি স্যার বললে মাইন্ড করেন। একটু হাসলো মারিয়া, তারপরে আবার বলে শুরু করলো। এফসিপিএস করার জন্য দীর্ঘ সময় দরকার, আবার বিসিএস এর জন্য একই কথা। তার জন্য তো পায়ের তলায় শক্ত মাটির প্রয়োজন। ইন্টার্নি শেষ হলে হোস্টেল ছেড়ে দিতে হবে, তারপরে তো আরেক জীবনযুদ্ধ শুরু হবে। এই কথাটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মারিয়া। মারিয়ার হাতের চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এক চুমুকে খেয়ে ফেলে। আপনার জীবনের ট্রমার বিষয়ে আমি কিছুটা জানি। আপনার মায়ের হঠাৎ মৃত্যু আপনি মেনে নিতে পারেননি।
আপনার বাবা যেমন নিজেকে এই ব্যাপারে দায়ী মনে করেছেন, ঠিক তেমনি আপনিও আপনার বাবাকে দায়ী মনে করেছেন। আপনাদের মধ্যে দূরত্ব হয়েছে, অভিমান হয়েছে। কিন্তু দেখুন, তবুও আপনাকে আমার অনেক ভাগ্যবান মনে হয়। আপনার একজন বাবা আছেন যিনি আপনার জন্য লুকিয়ে হলেও কাঁদেন। আর আমার ভাগ্য দেখেন, আমার বাবা থেকে নেই, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সবাই যখন ঈদে বাড়ি যায়, আমি তখন একা হোস্টেলের পুরাতন দেয়ালের দিকে তাকিয়ে থাকি। হোস্টেলের দুধহীন অতিরিক্ত চিনি দেয় সেমাই খাই আর ভাবি, তবুও তো এটুকু পাচ্ছি। সেদিন যদি থানা থেকে বের হতে না পারতাম। মারিয়া থেমে যায়। ওর কণ্ঠ ভেজা ভেজা। আমানের খুব মন খারাপ হয়। জীবনের এদিকটা ভেবে দেখাই হয়নি। আমরা জীবনে কি পাইনি সেটা নিয়ে এত বেশি ভাবি যে কি পেয়েছি সেটা নিয়ে একদমই ভাবি না। মারিয়া, জীবনে তো একজন সঙ্গীর প্রয়োজন। এই বিষয়ে কিছু ভাবনি? সবই এখন হিসেব করে হয় প্রেম বিয়ে সম্পর্ক। আমার দিনগুলি কেউ নেই, এখনো ক্যারিয়ার গড়ে ওঠেনি। আমার মতো MBBS পাশ করা ডাক্তার শত শত। আমাকে কে বিয়ে করবে বলেন? বড় জোর টাইম পাস হতে পারে, আর বেশি কিছু নয়। আবার আগের একটা বিয়ের কলঙ্ক লেগে আছে। কিন্তু আগের বিয়ের ক্ষেত্রে তোমার তো কোনো দোষ নেই। সেটা না হয় আপনি জানেন, আর তো কেউই জানে না। আমি জানি বলেই যদি আমি তোমাকে আমার সঙ্গী হিসেবে পাশে থাকার প্রস্তাব দিই, রাজি হবে? মারিয়া ভীষণ রকম চমকে উঠল। ঠিক এভাবে সরাসরি বলাটা প্রত্যাশা করেনি। চুপ করে নদীর দিকে তাকিয়ে থাকলো। মাথার মধ্যে তখন নানান কথার তোলপাড়। দেখো মারিয়া, আমি পুলিশ এত লুকোছাপা পারি না। তোমাকে পছন্দ করি, তোমার নিষ্পাপ চেহারা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। ভাববে যে আমি সুবিধা নেওয়ার চেষ্টা করছি, বয়স্ক একজন হয়ে অল্প বয়সী মেয়েকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিচ্ছি, এটা ভেবেই আমি এতদিন কিছুই বলিনি, বরং দূরে থাকারই চেষ্টা করেছি। পরে ভেবে দেখলাম তুমি আমাকে গ্রহণ করো বা না করো সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার ভালো লাগাটা জানাতে না পারলে আর জীবন আফসোস থাকবে। আমান একসাথে অনেক কথা বলেই থামলো। বেলা প্রায় শেষের দিকে। শেষ বিকেলের ক্ষণে দেখা আলো পড়ছে মারিয়ার মুখে। মারিয়াকে ভীষণ মায়াবী লাগছে। কিন্তু মারিয়া চিন্তিত। আপনি যে কোনো মেয়ের জন্য আরাধ্য। এমন কিছু বয়স আপনার হয়নি। কিন্তু আমি তো জীবনের বাস্তবতা দেখি, আপনার সামাজিক মান মর্যাদা আর আমার পারিবারিক অবস্থান, মান মর্যাদা এক না। এখন ব্যাপারটা কিছু মনে না হলেও ভবিষ্যতে এটা বড় আকার ধারণ করতে পারে। আবার আপনার বাবা ভীষণ অভিজাত্য নিয়ে চলেন। সব মিলায় প্রস্তাবটা কতটা বাস্তবসম্মত বুঝতে পারছি না। মারিয়া যে আমানকে এভাবে বলে ফিরিয়ে দিতে পারে আমান ঘোষিন্দালেও ভাবেনি। মারিয়াকে গাড়িতে উঠতে বলে বের হয়ে যায়। আমানের মাথায় তখন নানান রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমান পশ্চিম নিয়ে মফস্বলে চলে এসেছে। সেটা আজ 6 মাস হতে গেল। ইদানিং মনে হয় নিরিবিলি থাকায় ভালো, একা দূরে, সবার থেকে একদম আড়ালে। ওর বাবা অবশ্য একটু বাধা দিয়েছিল, কিন্তু আমান অনর্ষে আর এই শহরে থাকবে না। বাধ্য হয়ে আমানের বানা আবার আমানের মামি শামিমা জামানকে ধরেন। আমান, তোমার জন্য তো আমি আর পারি না। সংসার করলে না আবার বাবার সাথেও থাকছো না। কেউ শহর নগর ছেড়ে মফস্বলে যায়? তোমাকে না দেখলে তো সেটাই বুঝতাম না। মামি আমার ভালো লাগে না। সেটাই তো তোমার সমস্যা রে বাপ। কেন? মারিয়া ছাড়া কি এই দুনিয়ায় কোনো মেয়ে নেই? আর মেয়েটা যে একবার কি বললো না বললো ভালো করে পড়ে তো কথাই বললে না। সে যে কথাগুলো বলেছে তার জায়গা থেকে বলেছে। সে তার জায়গায় ঠিক আছে। তোমার বলা উচিত ছিল, মানে নিশ্চয়তা দেওয়া উচিত ছিল যে তুমি তার অতীত নিয়ে, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে মাথা ঘামাতে চাও না। আমি তো জোর দিয়ে সেটা বলতে পারি না মামি। আপনি আমার বাবাকে চেনেন। উনি কেমন জানেন? মারিয়াকে মেনে নেবে কিনা আমি নিজেই জানি না। সেক্ষেত্রে আমি মারিয়াকে কিভাবে নিশ্চয়তা দেব? তোমরা কেন সরাসরি কথা বলতে পারো না বুঝি না বাপু। তোমার বাপি তো আমাকে ডেকে আনলো। তা আমাকে ডেকে না এনে ছেলেকে পাশের ঘর থেকে ডেকে আনলেই তো হয়। বললেই হয় মারিয়াকে তার খুবই পছন্দ। আরে মারিয়ার জন্যই তো তোমাদের বাপ ছেলের অভিমান ভাঙলো। ওই মেয়েটা যে ম্যাজিক জানে। সে তোমার বাবাকে অনেক বুঝিয়েছে। যখন তুমি জ্ঞানহারা হয়ে হাসপাতালে ছিলে তোমার বাবা তখন যেত তো মারিয়াই থেকে সামলেছে। এমন মেয়েকে পছন্দ না করে পারা যায় বলো? এখন যাও, দয়া করে মারিয়ার সাথে কথা বলো। মামি, সে নেই। নেই মানে?
মারিয়ার ইন্টার্নি শেষ। এরপর কোথায় গেছে জানি না। হোস্টেল থেকে কেউ জানাতে পারল না। ফোন নাম্বার আছে না? নাম্বার বন্ধ। বন্ধ। আমানের মামিও চুপ হয়ে যায়। মেয়েটা এমন করলে কেন? আর আমানটাও দাদা। সময় মতো কিছু কাজ করতে হয়, তা না হলে এমনই হয়। শামিমা জামান রেগে গজগজ করতে করতে চলে গেলেন। আমানের মনে তবুও নানান প্রশ্ন। এভাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পরেও মারিয়া একদম নাই হয়ে গেল। একটু তো বলেও যেতে পারত। এটুকু সৌজন্যবোধ ওর থাকা উচিত ছিল। আমান কিন্তু কম চেষ্টা করেনি। খুঁজে খুঁজে শোভনের ঠিকানা বের করেছে, কিন্তু শোভন ইন্টারনি করেনি, তার আগেই দেশের বাইরে চলে গেছে। মারিয়াকে খুঁজে পাওয়ার আর কোন ক্লু পায়নি আমান। এমনকি ওর মোবাইলের লাস্ট লোকেশনও ট্রেস করেছে। সেটা সায়দাবাদ বাস টার্মিনাল। তার মানে কোথাও যাওয়ার আগে জেনে বুঝিয়ে মারিয়া মোবাইল অফ করেছে। মারিয়া যদি ওর সাথে সম্পর্কে জড়াতে না চায়, আমান কি জোর করতো? আমান তো কারো উপরেই জোর করে না। মারিয়ার উপরে জোর করার তো প্রশ্নই ওঠে না। আমান হতাশ হয়। এই শহর ওর কাছে বিষময় লাগে। দূরে পালানোর জন্যই আমান পশ্চিম নেয়। বাবাকে এখানেই রেখে যাবে। বিশ্বস্ত লোকজন আছে, মামা মামিরা আছে, সমস্যা হবে না। নিজে হারিয়ে যাবে জনস্রোতে, প্যাডের মধ্যে। মফস্বল মানে নীরব জায়গা, কিন্তু কাজ কম নয়। প্রতিনিয়ত নানান রকম অপরাধ হচ্ছে, নতুন নিয়মে অপরাধীরা অপরাধ করছে। আমানের সুবিধা হলো বেশ কিছু সময় সিআইডিতে থাকার সুবাদে অনেক তথ্য প্রযুক্তির ব্যবহার জানে। আধুনিক অনেক প্রযুক্তির ব্যাপারে ওর বেশ দখল আছে। সেটাই প্রয়োগের চেষ্টা করে। পুলিশের নানান স্তরে ট্রেনিং এর ব্যবস্থা করে। এসপি পোস্টে যিনি আছেন উনি ভালো মানুষ, আন্তরিক এবং সৎ। আমানের মামাই বলেছিল এখানে পোস্টিং নিতে। বর্ষ ভালো না হলে কাজ করা যায় না। আমান এখন ভীষণ রকম ব্যস্ত। অপরাধী ধরা, বিভিন্ন তদন্ত কার্যক্রম দেখভাল করা, প্রশাসনিক কাজ করা ছাড়াও আমানকে ট্রেনিং দিতে হচ্ছে। কখন সকাল হয় আর রাত হয় জানে না। রাতে বিভিন্ন অভিযানে আমানো যায়। ওর পরিবার নেই, পিছুটান নেই, এটাই এখন বড় সুবিধা। কিন্তু কাজের ফাঁকে আমানের বুক থেকে চাপা কষ্টের একটা দীর্ঘশ্বাস বের হয়। মারিয়া কেন এভাবে গায়েব হয়ে গেল আর আমান বুঝতে পারে না। অভিমানী ওর বুকে ব্যথা করে। জীবনে একজনকেই পছন্দ করেছে, প্রেম নয় বিয়েরই প্রস্তাব দিয়েছে। আর সেখানেই এভাবে প্রত্যাখ্যাত হবে স্বপ্নেও কল্পনা করেনি। এর মাঝেই একটা ঘটনা ঘটে যেটা নিয়ে সারা দেশ আলোড়িত হয়। একটা মেয়ে কিশোরী বলা যায়, গ্যাং রেপের শিকার হয়ে মারা যায়। মৃত্যুর আগে একদিন হাসপাতালে ছিল। সেখানেই প্রবল রক্তক্ষরণ হয়ে মারা যায়। স্থানীয় নিউজ থেকে জাতীয় নিউজ, ফেসবুকের বিভিন্ন অনলাইন নিউজে এই সংবাদ বারবার প্রচারিত হতে থাকে। উপর থেকে বিরাট চাপ, স্পেশাল টিম রেডি হয় যার দায়িত্বে থাকে আমান হাসান। বিভিন্ন ইনফরমেশন নিতে নিতে জানতে পারে মেয়েটার মৃত্যুর আগে জ্ঞান ছিল। ওর পাশে যারা ছিল তাদের সাথে টুকটাক কথাও বলেছে। কারা এই ঘটনার সাথে জড়িত কেউ জানে না। হতে পারে যারা ওর শেষ মুহূর্তে ওর পাশে ছিল তারা কিছু জানে। মৃত্যুর আগে ভিকটিমরা অনেক কিছু বলার চেষ্টা করে। আমান সিদ্ধান্ত নেয় ওই হাসপাতালে যেয়ে সেদিনের ডিউটিতে থাকা সবার সাথেই কথা বলবে। প্রয়োজনে জবানবন্দি নেবে। যে কোনো একটা ক্লু বের করতেই হবে। ক্লুর খোঁজে বেসরকারি হাসপাতালের দিকে যায় আমান। হাসপাতালে যখন পৌঁছালো তখন শেষ বিকেল। ভিকটিমকে কেন বেসরকারি হাসপাতালে ভর্তি করালো আমান বুঝতে পারল না। এসব ক্ষেত্রে সরকারি হাসপাতালেই সাধারণত ভর্তি করানো হয়। গাড়ি থেকে নেমে সরাসরি হাসপাতালের প্রশাসনিক রুমে চলে গেল। এই কেস নিয়ে বেশ প্রেসারে আছে। আজ একদম পুরো পুলিশের ড্রেস পরেই এসেছে। যার যা পেশা, আর সেই পেশার সেভাবেই মানুষ দেখতে অভ্যস্ত। ম্যানেজার আমানকে দেখে একদম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমান দেখে থামিয়ে দিয়ে সামনে চেয়ার টেনে আরাম করে বসে আসার কারণ জানালো। বেসরকারি কোনো হাসপাতাল তো এই ধরনের কেস নিতে চায় না, তারা সরকারি হাসপাতাল দেখিয়ে দেয়। আপনারা যে এই ভিকটিমকে ভর্তি করিয়েছেন, আমি ভীষণ অবাক হয়েছি। স্যার, একদম সত্যটা বলি, আমাদের একজন মেডিকেল অফিসারের জিদের কারণে এই মেয়েটাকে ভর্তি নিতে হয়েছিল। কে বা কারা মেয়েটাকে একদম বড় হাসপাতালের সামনে রেখে যায়। ব্লিডিং এ মেয়েটা ভেসে যাচ্ছিল, অবস্থায় আমাদের দ্রুত ট্রিটমেন্ট না করলেই নয়। তবুও আমাদের হাসপাতালের লোকজন রাজি হচ্ছিল না, কিন্তু ডিউটি ডাক্তার সবার আপত্তিকে অগ্রাহ্য করে নার্সের সাথে নিয়ে ভর্তি করাই।
চিকিৎসার পুরোটা সময় সেই সাথে ছিল। এটা নিয়ে ম্যানেজমেন্ট ডিউটি ডাক্তারের সাথে বেশ ঝামেলা করে। ডিউটি ডাক্তার একজন লেডি, উনি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তখন ম্যানেজমেন্ট নরম হয়। কারণ এই প্রত্যন্ত অঞ্চলে কোনো লেডি ডাক্তার সহজে পাওয়া যায় না, তার উপরে উনি খুব আন্তরিক। উনি আসার পর থেকে আমাদের রোগীর সংখ্যা, বিশেষ করে মহিলা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এজন্য ম্যানেজমেন্ট একটু সতর্ক করে ছেড়ে দিয়েছে। উনি এখন ডিউটিতেই আছেন। একটু পরেই উনার শিফট শেষ হবে। আমি উনাকে আর সাথে থাকা নার্সদের ডেকে দিচ্ছি। ম্যানেজার বেল টিপে ডিউটি ডাক্তার আর কয়েকজন নার্সকে আসতে বলল। এই ডিউটি ডাক্তারের কথা শুনে আমানের নিজের মায়ের কথা মনে পড়ল। ওর মা এমন মানবিক মানুষ ছিলেন। আল্লাহর কি ইচ্ছা তিনি জানেন, চোখের পলকে উঠিয়ে নিলেন। আরেকজনের নাম আমানের মনের দরজায় উকি মারছিল। আমানসের নাম ভুলে যেতে চায়, কিন্তু কিছু নাম ইচ্ছা করলেই ভোলা যায় না। ঠিক তেমনই হাজার চেষ্টা করেও এই নামটি সে ভুলতে পারছে না। পুলিশের মোটা কাপড়ের ইউনিফর্মের নিচে আমান ওর আবেগ লুকিয়ে রেখে কাজ করে যাচ্ছে। পায়ের শব্দে আমান মুখ তুলে একটু ঘাড় ঘুরিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকায়, এবং তখনই মনে হয় ওর হার্ট রক্ত পাম্প করা বন্ধ করে দিয়েছে। মারিয়া। ফিসফিসিয়ে আমান এই নামটা এতই নিচু স্বরে উচ্চারণ করে ওর নিজের কান অব্দি যেন পৌঁছায় না। স্যার, উনার এই মেয়েটার সাথে সবসময় ছিল। আমি প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলতে চাই। আপনি একটু অন্য রুমে যান, ম্যানেজারের উদ্দেশ্যে বলল আমান। ম্যানেজার দ্রুত রুম ছেড়ে বের হয়ে গেল। মারিয়া বাদে অন্যেরা বাইরে গেল। বলেন, মৃত মেয়েটাকে কোথায় কিভাবে পেলেন? আর সে কারো নাম বা কোনো কিছু বলেছে কিনা? আমান এমনভাবে মারিয়ার সাথে কথা বলল যেন তাকে চেনে না, আজই প্রথম সাক্ষাৎ। মারিয়া একটু অবাক হলে নিজেকে সামলে নিল। যে অপরিচিত থাকতে চায়, তার সাথে অপরিচিতই থাকা ভালো। আমি নাইট শিফট শেষ করে ডক্টর শোরুমে এসে বসেছি, ঠিক তখনই আমাদের নাইট গার্ড রমজান আলীর চিৎকার। সে ডিউটি শেষে বাড়ি ফিরছিল। বের হতেই মেয়েটাকে দেখে আমি আর সিস্টার মিতা দৌড়ে যাই। মেয়েটা রক্তে ভেসে যাচ্ছে, সারা শরীর জুড়ে ক্ষত, দেখে সহ্য করা কঠিন। আমি আর সিস্টার ধরাধরি করে হাসপাতালের ভেতরে আনতে গেলে হাসপাতালের অন্য স্টাফরা বাধা দেয়। আমি সেগুলোর তোয়াক্কা না করে ভর্তি করি। ইমিডিয়েট যা যা করার দরকার সবই করি। কিন্তু মেয়েটার এত রক্তক্ষরণ হয়েছিল যে শকে চলে যায়। আমাদের সর্বাত্মক চেষ্টা সফল হয়নি। আর নাম বলতে খালি বিড়বিড় করে বলতো, রিয়াদ ভাই, কাজটা ঠিক করো না, তুমি ভাই হও না। এটুকুই। মারিয়া থেমে যায়। আমান জবানবন্দি নিয়ে মারিয়াকে যেতে বলে। সিস্টার মিতা এরপর ঢোকে। মারিয়া আমানের এই আচরণের কারণ কিছুটা বোঝে, আবার বোঝে না। মারিয়া না বলে চলে এসেছে, এই কারণে ক্ষুব্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু কেন চলে এসেছে, কোথায় কিভাবে ছিল, সেই বিষয়তে জিজ্ঞাসা করতে পারত। মারিয়ার ডিউটি টাইম শেষ। জিজ্ঞাসাবাদ শেষ হতে বের হয়ে চলে যায়। এখানে ছোট্ট একটা বাসা নিয়ে থাকে। একদম একার সংসার। সত্যি বলতে এখন আর একা থাকতে ভালো লাগে না। একটা ভরা সংসার, বাচ্চাদের হুটুকুটির খুব অভাব বোধ করে। কিন্তু তেমন কেউ জীবনে আসলো না ভরসা করে যার হাত ধরতে পারবে। যা দুই একজন চেষ্টা করে, তাদের সেই চেষ্টাকে ইতিবাচক মনে হয় না। একাকী নারীর একাকিত্বের সুবিধা নেয়ার চেষ্টা মনে হয়। এজন্য যতই একাকী লাগুক, কারোর সাথে জড়াতে মন চায় না। আর সত্যি বলতে আমানকে মারিয়া ভুলতে পারেনি, পারে না, সম্ভব না। সেদিন আমান প্রস্তাব দিলে মারিয়ার মন আনন্দে প্রজাপতির মতো নেচে উঠেছিল। যে কথাগুলো বলেছিল সেগুলো বলার দরকার ছিল, প্রয়োজনীয়তা ছিল। মারিয়া ভেবেছিল আমানের পরে ওর সাথে যোগাযোগ করবে, মারিয়াকে আশ্বস্ত করবে। মারিয়ার সব ভয়, দ্বিধা যে অমূলক সেটাই জানাবে। কিন্তু 1 দিন, 2 দিন, 7 দিন, 15 দিন না, আমানের আর খোঁজ ছিল না। তারপরে তো মারিয়াকেও অন্য পরিস্থিতিতে পড়তে হয়। আজ আমানের আচরণ বুঝিয়ে দেয় মারিয়া আমানের কেউ তো নয়, পরিচিতই নয়। আমান কাজ শেষ করে অফিস থেকে যখন বের হলো, তখন রাত 9টা। অবশেষে রেপ কেসটা সুরাহা করা গেছে, একটা টিম যে আসামিদেরও ধরে ফেলেছে। অত্যন্ত দুঃখজনক হলো, আসামিরা মেয়েটির অপরিচিত কেউ নয়। ওর আপন চাচাতো ভাই আর তার বন্ধুরা। পাশাপাশি বাড়ি, যেমনটা গ্রামে থাকে। বাড়ির পেছনে একটু অন্ধকার মতো জায়গায় সন্ধ্যার পরে ওই চাচাতো ভাই তার বন্ধুদের নিয়ে নেশা করছিল। মেয়েটা ওই চাচাতো ভাইদের দেখে ফেলে বাপ চাচাকে বলে দেয়, হুমকি দেয়।
আর তাতেই তারা ক্ষিপ্ত হয়ে মেয়েটির মুখ চেপে ধরে এভাবেই সর্বনাশা করে। শেষে যখন কিছুটা হুঁশ ফেরে তখন মেয়েটি প্রায় বেহুশ। এরপর এই হাসপাতালের সামনে ফেলে রেখে যায়। মেয়েটি মারা যাওয়াতে ভেবেছিল কেউ কিছু জানতে পারবে না, কিন্তু ডিউটি ডাক্তার মারিয়া এবং সাথে থাকা নার্স মিতা ও ওয়ার্ড বয় হাসান তিনজনই একই কথা বলেছে যে রিয়াজ নামের একজনের নাম বারবার উচ্চারণ করেছে। এই রিয়াজই হলো হতভাগ্য মেয়েটির চাচাতো ভাই। আমান আপাতত টেনশন মুক্ত, বাকি কাজ দায়িত্বপ্রাপ্ত এসআই করে ফেলতে পারবে। মামলার টেনশন চলে যেতে এর একটা টেনশন ওর মাথায় আসলো, মারিয়া এখানে কিভাবে আসলো? ঢাকা থেকে যেমন দূরে তেমনি মারিয়ার বাড়ির এলাকা থেকে দূরে। আবার মামলার তদন্তের নাম করে যা জানতে পারলো মারিয়া একাই থেকে এবং অবিবাহিত। তাহলে ঘটনা কি? এমন ন্যাপ কেন হলো? দ্রুত নিজের নির্ধারিত কোয়ার্টারে ফিরে ড্রেস চেঞ্জ করে গোসল করে একটা সাদা পোলো টি শার্ট পরে বের হয়ে হলো। হাতে গাড়ির চাবি। ড্রাইভার ডানহানকে আগেই ছুটি দিয়ে দিয়েছে। গাড়িতে উঠে কি হলে চাবি ঢুকিয়ে স্টার্ট দিল একটা নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে। মারিয়া ক্লান্ত হয়ে বাসায় ফিরে বিছানায় উপর হয়ে শুয়েছিল। কিছুই ভালো লাগছে না। অন্যদিন হাসপাতাল থেকে এসে ভালো করে গোসল করে বাসায় ড্রেস পরে এক কাপ চা কফি খায়, হালকা নাস্তা করে। আজ তার কিছুই করেনি। আমানের এমন অপরিচিতের মতো ব্যবহার সে মানতেই পারছে না। কেন যেন বহুদিন পরে হাউমাউ করে কান্না আসছে। ওর মনে হচ্ছে পৃথিবীতে আসলেই একা, বড্ড একা। আমান রাস্তার পাশের এক চায়ের দোকানদারের কাছ থেকে ঠিকানাটা ঠিক আছে কিনা জেনে নিশ্চিত হলো। এরপর নতুন সেভ করা নাম্বারটাতে ফোন দিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আমি আমান। তোমার বাসার সামনের রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। যে কাপড় পরে যেভাবেই আছো ঠিক সেই অবস্থায় চলে আসো। একদম পুলিশি মেজাজের কথা। মোবাইলের অপর প্রান্তের ব্যক্তির কোনো উত্তর বা প্রতিক্রিয়া না শুনেই কট করে লাইন কেটে দিল। ফোনের অপর পাশের ব্যক্তির প্রতিক্রিয়া কি হতে পারে ভেবে আমানের ঠোঁটের কোনায় সামান্য হাসির রেখা দেখা দিল। এটা মারিয়ার নাম্বার। আজ এই হাসপাতাল থেকে জোগাড় করেছে, ঠিকানাটা সেখান থেকে জোগাড় করা। মারিয়া কেন এমন উদ্ভব হয়ে গিয়েছিল এটা না জানা পর্যন্ত আমানের রাতে ঘুম হবে না। এজন্য মফস্বলের নীরব রাতেও মারিয়ার বাসার সামনে চলে এসেছে। মারিয়া ফোনটা পাওয়ার পরে হতবিহ্বল হয়ে গেল। আমান এই রাতে এইখানে, ওর ঠিক বাসার সামনে? পাগল হয়ে গেছে নাকি? আমানের কণ্ঠের মেজাজের কথা মনে হতেই অতি দ্রুত বাসার চাবি হাতে নিয়ে হাত ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হয়ে পড়ল। মারিয়ার পরনে খুব সকালে পরা খয়েরি রঙের একটা থ্রি পিস। নিজেকে কেমন লাগছে সেটা না ভেবেই দ্রুত বের হয়ে গেল। ঠিকই আমার নিচে দাঁড়িয়ে আছে। আধো অন্ধকারে আমানের দীর্ঘকায় শরীরের ছায়া দেখা যাচ্ছে। মারিয়া যাওয়া মাত্র আমান দরজা খুলে দিল। ড্রাইভিং সিটের পাশে সিটে উঠে বসলো মারিয়া। আমান উঠেই গাড়ি স্টার্ট দিল। আমান কোনো কথা বলেনি, পাথরের মতো মুখ করে বসে আছে। সেদিকে তাকিয়ে মারিয়াও কিছু বলতে সাহস পাচ্ছে না। গাড়ি কিছুক্ষণ চলার পর রেল স্টেশনের পাশে থামলো। মারিয়া বুঝতে পারল না আমান এখানে কেন নিয়ে আসলো। আমান গাড়ি থেকে নেমে হেঁটে মারিয়ার দরজা খুলে দিল। তারপর অনেকটা গড় করে হেঁটে স্টেশনের একদম পাশের একটা চায়ের দোকানের একটু সাইডে রাখা প্লাস্টিকের একটা চেয়ার টেনে মারিয়াকে বসতে বলে নিজে একটা টেনে বসলো। এই লাড্ডু, 2টা রেগুলার চা দাও ভাই। এরপর ঘাড় ঘুরিয়ে মারিয়ার দিকে ঘুরে বলল। এই মফস্বলে একটু রাত হলেই একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু স্টেশনের কাছে সেই ব্রিটিশ আমল থেকেই জমজমাট থাকে। লোকজন আসছে যাচ্ছে, ট্রেন আসে, ফেরিওয়ালা হাত দিচ্ছে। এজন্যই এখানে আসা। এখন বলো তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? আর গায়েব হয়েছ ভালো কথা, ফোন নাম্বারের কি হলো? আমি আমার বাড়িতে গিয়েছিলাম, সেখানেই প্রায় 1.5 মাস ছিলাম। মানে? বলো কি? জি, আর যাওয়ার পথেই সায়দাবাদ থেকে আমার মোবাইল চুরি হয়ে যায়। আচ্ছা। আসলে আব্বা অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। আমার প্রতি অন্যায় করা হয়েছে ভেবে প্রায় সময় হাউমাউ করে কাঁদতেন। তার কান্নাকাটিতে অতিষ্ঠ হয়ে আমার সৎ ভাইরা আমার খোঁজ লাগায়। এরপর যখন জানতে পারি আমি এখন একজন পাশ করা ডাক্তার, তখন সৎ ভাইরা নিজ গরজেই আমাকে খুঁজে বের করে। দেখুন, আমার প্রতি অন্যায় করুক আর যাই করুক না কেন, আমার একমাত্র রক্তের সম্পর্কের আপনজন আমার আব্বা। তার এমন অসুস্থতার নিউজ পেয়ে স্থির থাকা কঠিন। এদিকে ইন্টারভিউ শেষ। জমানো সব টাকা তুলে বাড়ির দিকে রওনা দিই। ভেবেছিলাম আপনাকে মেসেজ দেবো, কিন্তু তার আগেই ফোন হারিয়ে গেল। আমি বাড়ি যাওয়ার 1 সপ্তাহ পরেই আব্বা আমাকে ছেড়ে চলে গেলেন।
যেন আমাকে দেখার অপেক্ষাতেই ছিলেন। তারপর ওনার শেষ বিদায় আরো নানান বিষয়ে শেষ করতে করতে 1.5 মাস কেটে গেল। নামের আগে দা বসানো রেজিস্ট্রেশন পেলাম, এদিকে আব্বার চিকিৎসা আর মিলাদ বাবদ যা খরচ হলো তাতে আমার জমানো টাকা মোটামুটি শেষ। বাধ্য হয়ে তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি দেখে এই প্রত্যন্ত অঞ্চলে এসে যোগদান করি। অনেক কথা বলে থামলো মারিয়া। আমান কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপরে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে চা শেষ না করেই মারিয়ার হাত ধরে অনেকটা টেনে নিয়ে যেতে লাগলো। আমানের হঠাৎ এই মুড চেঞ্জে মারিয়া কিছুটা ভয় পেয়ে গেল। আপনি আমাকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? থানায়। থানায়? কিন্তু কেন? বিয়ে করতে? বিয়ে করতে থানায় কেন? আজব। আর এখন এভাবে বিয়ে? আপনার মাথা খারাপ হলো নাকি? আমার মাথা একদম ঠিক আছে, বরং এতদিন ঠিক ছিল না। খালি হারায় হারায় ভাবার ভালো লাগে না। বিয়ে করে তবেই আমার শান্তি। কিন্তু থানায়? কারণ থানাতেই তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ। আর প্রধান কারণ হলো এই রাতে কাজীকে ধরে তুলে আনার মতো অদ্ভুত কাজ একজন পুলিশই ভালো পারবে। নিজের বিয়ের জন্য তো আর নিজেই এই কাজ করতে পারি না, এজন্য নিকটস্থ থানার হেল্প নিতে হচ্ছে। আমান এমন ভাবে বলছে যেন কোনো অ্যাডভেঞ্চারে বের হচ্ছে। কিন্তু মারিয়া তবুও হতবিহ্বল এবং স্তম্ভিত। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন ভীষণ পরিকর্মা অফিসার। ওর একটা মারাত্মক ধরনের গুণ হলো একদম ঠান্ডা মাথায় মানুষ আর কোনো কিছুতেই অবাক হয় না। এই যেমন রাত 10টার সময় আমান মারিয়াকে নিয়ে উপস্থিত। এসেই বলেছে কাজে ডেকে আনার জন্য এই রাতেই ওরা বিয়ে করবে। এই কথা শুনে যে কারো চোখ কপালে উঠতে পারে, কিন্তু খালিদের চোখ মুখে কোন ভাবান্তর হলো না। যেন রাতের বেলায় থানায় বিয়ে হওয়া কোনো ব্যাপারই না। এমন বিয়ের আয়োজন প্রতি রাতেই হয়। না, থানায় বিয়ে নতুন কোনো ঘটনা না। মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আমানের মতো কোনো উচ্চপদস্থ কর্মকর্তার মফস্বলের থানায় বিয়ে হওয়া আশ্চর্যজনক ঘটনা বটে। কিন্তু এত ওসি খালেদ, ওর কাছে কিছুই আশ্চর্য না, কিছুই অসম্ভব না। আমান যদি কাজীকে ডেকে আনতে না বলে আকাশে চাঁদ ফিরে আনতে বলতো, খালেদ একটু মাথা চুলকে বলতো, স্যার একটু কঠিন হবে, তবে আমি বিষয়টা দেখছি। এখন এই কাজী দেখা তো কোনোই ব্যাপার না খালেদের কাছে। এসআই মুহিবকে আর কনস্টেবল রিমিকে সাথে নিয়ে বের হলো। মুহিব জানে প্রয়োজনে কাজী ব্যাটাকে পাজাকলা করে তুলে নিয়ে আসবে খালেদ স্যার। আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, এরপর 40 মিনিট। ওসি খালেদের খবর নেই। থানায় থাকা অন্য পুলিশ সদস্যরা কিছুটা কানাঘুষা করছে। চরম বিব্রত বোধ করছে মারিয়া, যদিও সে ওসির রুমে বসে আছে, যেখানে আমান ছাড়া অন্য কেউ নেই। কিন্তু এখনো ঠিক বুঝতে পারছে না কি হতে যাচ্ছে এবং এখানে এই মুহূর্তেই কেন হতে যাচ্ছে। আমানের কাছে যে কিছু জিজ্ঞাসা করবে সেই অবস্থা এখানে নেই। কারণ আমান সম্মানের রুমের এই মাথা ও মাথা পেছনে হাত বেঁধে হেঁটে চলেছে, মনে হচ্ছে সারাদিন সে শারীরিক কসরত করতে ভুলে গিয়েছিল, এখন হেঁটে হেঁটে সেটা পুষিয়ে নিচ্ছে। আসলে ব্যাপারটা ঠিক তেমন না মোটেও। আমানের নিজেই কেন যেন টেনশন লাগছে। শোকের মাথায় মারিয়াকে নিয়ে থানায় আসলো, এখন ব্যাপারটা ঠিক কেমন হলো বুঝতে পারছে না। মনের মধ্যে দুই রকম কথা চলছে। এক মন বলছে আমান ব্যাটটা ঠিক হলো না, সার্ভিসে তোমার সুনাম আছে, এখন তো সবাই হাসাহাসি করবে। অপর মন তখনই বলে উঠছে হাসাহাসি করলে করবে, নিজের মানসিক শান্তি নিজের কাছে। মারিয়াকে আর হারাতে চাই না। আফসোস নিয়ে, একাকিত্ব নিয়ে আর নিজের একজন মানুষের তীব্র অভাব নিয়ে বাঁচতে চাই না। এভাবে নানান কথোপকথনে যখন প্রায় 1 ঘন্টা হওয়ার পথে, তখন মানুষজন নিয়ে বেশ হইচই করে ওসি খালেদ তার দলবল সহ ঢুকলো। কিন্তু ওদের কাজকর্ম দেখে আমান মারিয়ার চক্ষু চটকাজ। ওসি খালেদ শুধু কাজীকেই সাথে আনে নাই, তার সাথে বিয়ের বাজার, শেরওয়ানি, শাড়ি, চুড়ি, ইমিটেশনের গহনা, কিছু ফুল, ফুলের মালা, মিষ্টি, এমনকি কাচ্ছির প্যাকেট নিয়ে হাজির। কাহিনী কি খালেদ? এত কিছু তো আনতে বলি নাই স্যার, বিয়ের জন্য এটুকু না করলে হয় না। কিন্তু এসব পাইলে কই? স্যার, দোকানদারদের ঘুম থেকে টাইনা তুইলা আনছি, আর কাচ্ছি তো স্টেশনের হোটেলে রাত দিন 24 ঘন্টা পাওয়া যায়। মুহিব খুব উৎসাহের সাথে তাদের এই বীরত্বসূচক অভিযানের বর্ণনা দেয়। আমান আর মারিয়া পড়েই থ। ওরা বিয়ে করতে এসে এদের সারপ্রাইজ দেবে কি? ওদের কর্মকাণ্ডে উল্টো নিজেরাই পুরো শকে চলে গিয়েছে।
ওসি খালেদ কনস্টেবল রিমিকে চোখের ইশারায় কি যেন বলতেই সে প্যাকেট তুলে শাড়ি এবং তার সাথে প্রয়োজনীয় কাপড়ের ব্যাগ আলাদা করে বাকিটা আমানের হাতে দেয়। স্যার, আপনি সেকেন্ড অফিসারের রুমে গেলে ম্যাডাম এখানে রেডি হতে পারত, বিনীতভাবে খালিদ আমানকে বলে। আমান দ্রুত ধাতস্থ রুম থেকে বের হয়ে আসে। আরো মিনিট 20 পরে রিমি ওসির দরজা খুলে সবাইকে আসতে বলে। এদিকে আমান শেরওয়ানি পাগড়ি পরে রেডি। ওসির রুমে ঢুকে মারিয়ার দিকে তাকাতেই আমান যেন ধাক্কা খায়। মেরুন রঙের বিয়ের শাড়িতে, চুড়িতে আর হালকা মেকআপে মারিয়াকে পুরো অপশনের মতো লাগছে। কাজী সাহেবের ঘুম চলে আসছিল। মুহিবের ধাক্কায় ধর্মর করে টেলে উঠে হালকা নীলচে রঙের কাবিনের রেজিস্টার বের করে পুরো প্রফেশনালদের মতো পড়তে শুরু করলে ওসি থামিয়ে দেয়। সে নিজেই আর মারিয়ার উকিল বাপ হবে। ওদিকে ছেলের পক্ষে এসআই মুহিব। মুহিব তো উত্তেজনায় ছটফট করছে। 10 মিনিটের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। আমান মারিয়া রোবটের মতো করে কবুল বলে, যেন বলা হলেই বিয়ের কাজ শেষ হলেই বাজে। সবাই খুব ঘটা করে মোনাজাত করে বিয়ের মিষ্টি ইচ্ছে করেই কারাকারি করে খায়, এমনকি হাজত থানায় থাকা 2-4 হাজতীয় মিষ্টি খাওয়া থেকে বঞ্চিত হয় না। বিয়ের আমের 16 আনা পূর্ণ করতে কাচ্চিও খায় সবাই মিলে কয়েকটি টেবিলে এক করে বড় ডাইনিং টেবিল বানিয়ে। ফটো সেশন যেন বাদ থাকবে। হট্টগোল করেই কিভাবে কেটে যায় প্রায় 1.5-2 ঘন্টা। ওসি খালেদ এসআই মুহিব সহ আরো কয়েকজন এসে আমান মারিয়াকে আমানের কোয়ার্টারে এগিয়ে দিয়ে যায়। স্যার, আমাদের জীবনে আনন্দ কম। সব মানুষ যখন ঈদে কিংবা পূজায় আনন্দ করে, তখনও আমাদের দায়িত্ব পালন করতে হয়। আপনাকে ধন্যবাদ আমাদের এক টুকরো খুশির মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আপনাদের প্রতি আমাদের অশেষ শুভকামনা। আবেগহীন ওসি খালেদ বেশ আবেগ নিয়ে কথাগুলো বলে। আমানের ভীষণ রকম মন ছুঁয়ে যায়। সব প্রোটোকল, হিসাব নিকাশ ভেঙে খালেদকে জড়িয়ে ধরে। অন্যদের চোখে তখন জল। মারিয়া যখন আমানের সাথে ওর বাসায় ঢুকে, তখন রাত 2টা ছুঁই। আমান ওর মোবাইলের দিকে তাকিয়ে হাসে। ওর এসপি স্যার শুভেচ্ছা জানিয়ে মেসেজ দিয়েছেন আর আগামী কয়েকদিন ছুটি নেওয়ার কথা বলেছেন। আমান জানে এটা খালেদের কাজ। ছেলেটা কিভাবে যেন সব ম্যানেজ করে ফেলে। মারিয়ার ঠিক কেমন লাগছে তা বুঝে উঠতে পারছে না, কিন্তু এটুকু বোঝে পুরো একটা ঘরের মধ্যে, স্বপ্নের মধ্যে আছে মারিয়া। আমান খুব বোঝানো মানুষ। ওর ঘরে ঢুকে একটুও বোঝার উপায় নেই যে আমান একা থাকে। সুন্দর করে টান টান করে পাতা বিছানায় বসে মারিয়া। আসলে আমানই মারিয়ার হাত ধরে বসিয়ে দেয়। ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানির সাথে মিশিয়ে 1 গ্লাস পানি মারিয়ার হাতে দেয়। ওয়েলকাম টু আওয়ার হোম মারিয়া। এখন থেকে এই ঘর, এই আমি সবকিছুই তোমার, আর তুমি আমার একমাত্র জগৎ। মারিয়ার তৃষ্ণা লেগেছিল ভীষণ রকম। ওদের জোড়াজুড়িতে একটু মিষ্টি খেলেও আর কিছুই খায়নি। ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে ফেলে। এরপর পানির গ্লাস আমার নিজের হাতে নিয়ে খুব নরম স্বরে এই কথাগুলো বলতেই মারিয়া যেন কেঁপে ওঠে। ওর চোখ বেয়ে নিজের অজান্তেই অশ্রু ঝরতে থাকে। এই যে মারিয়ার আজীবনের স্বপ্ন। আমানকে ছাড়া যে মারিয়া নিজের জীবন ভাবতেই পারে না, কিন্তু আমান যেন মারিয়ার ভীষণ সুন্দর কিন্তু নিষিদ্ধ স্বপ্ন ছিল। আজ বাস্তব বলেও মারিয়ার বিশ্বাস হচ্ছে না। মারিয়ার অবস্থা দেখে ওর সামনে আমান 2 হাঁটু মুড়ে বসে। মারিয়ার হাত দুটো নিজের হাতের মধ্যে নেয়। তুমি অনেক কেঁদেছো মারিয়া, কখনো পরিস্থিতির চাপে পড়ে, আবার কখনো আমার জন্য। আমি চাই না তুমি আর কাঁদো। আমি তোমার হাসির কারণ হতে চাই মারিয়া। এই অশ্রু যেন শেষ অশ্রু হয়েই ঝরে। আরো নরম করে শীতের দিনের শেষ বিকেলের মিঠে রোদের মতোই আমান কথাগুলো বলে মারিয়ার উদ্দেশ্যে। মারিয়ার হাতের পাতায় আলতো চুম্বন করে আমান। মারিয়া যেন কিছুটা কেঁপে ওঠে। মারিয়ার হাত ধরে আমানের বড় ব্যালকনিতে নিয়ে যায়। এখানে কয়েকটি টবে ফুল গাছ লাগানো আছে। বেলিয়ের হাসনাহেনের গন্ধে পুরো ব্যালকনি মাতোয়ারা হয়। মফস্বলে নীরব নিস্তব্ধ রাত। কোথাও কোনো শব্দ নেই। দক্ষিণের ঝিরিঝিরি বাতাস আর ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। আজ আকাশে চাঁদ নেই, কিন্তু পরিষ্কার আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ লক্ষ তারা। মিটিমিটি করে জ্বলছে নিচ্ছে যেন। কত হাজার তারাবাতি যেন জ্বলছে আমান মারিয়ার বিয়ে উপলক্ষে। আমান মারিয়াকে নিয়ে দেয়াল ঘেঁষে বসে থাকে। আমান মারিয়াকে আলতো করে আলিঙ্গনের মতো করে ধরে আছে। কেউ কোনো কথা বলছে না। মারিয়া আস্তে আস্তে স্বাভাবিক হয়। আমার খুব ইচ্ছে ছিল এমন একটা রাতে তোমাকে নিয়ে ঠিক এভাবে বসে থাকার। বেশ কিছুক্ষণ পরে আমান বলে ওঠে, আমার তো এখনো স্বপ্ন মনে হচ্ছে।
বাস্তবতা স্বপ্নের চেয়ে সুন্দর মারিয়া। তুমি সব ভুলে শুধু এই মুহূর্তগুলো উপভোগ করো। মারিয়া কথা বলে না। মাথাটা আমানের কাঁধে রাখে, আমানের হাতের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখে। সত্যি এই সময়টা সমস্ত ইন্দ্রিয় দিয়ে উপভোগ করতে চায় মারিয়া, আজীবনের সুখ স্মৃতি হিসেবে রাখতে চায়। সমাপ্ত।